আচ্ছা, চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দেই। ওকে, সো শুরুতেই আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ডেটা অ্যানালাইটিক্স জব রেডি বুট ক্যাম্পের ব্যাচ 6 এর ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আজকে থেকে আমরা বেসিক্যালি একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা ডেটা অ্যানালাইটিক্স শিখব। আমাদের মধ্যে এখানে অনেকে আছে যারা হচ্ছে একদম নতুন, যারা কখনো এক্সেল, সিকুএল, পাইথন অথবা পাওয়ার বিআই এই ধরনের টুলসের নাম কখনো শোনেই নাই, অথবা কেউ কেউ আমরা শুনেছি বাট কখনো কাজ করা হয় নাই। সো আমরা সবকিছু নিয়েই একদম শুরু থেকেই বেসিক থেকে কাজ করা শুরু করব বা শিখব। সো এখানে আপনাদের যারা একদমই বেসিক বা বিগিনার লেভেলে আছেন তাদের কোনো টেনশন নেই। আমরা একদম সহজভাবে, সুন্দরভাবে, একদম শুরু থেকে ধাপে ধাপে সব শিখে ফেলবো। আচ্ছা, আমি শুরুতেই যদি ডেটা অ্যানালাইটিক্স, যেহেতু আমাদের কোর্সটা ডেটা অ্যানালাইটিক্স, সো ডেটা অ্যানালাইটিক্স কি যদি আমি একটু ওয়ার্ম আপ করতে চাই। সো আমরা চিন্তা করতে পারি অ্যামাজনের কথা, আমরা চিন্তা করতে পারি নেটফ্লিক্সের কথা। যেমন অ্যামাজন, আপনি আপনি অ্যামাজনের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে আসলে কিছুক্ষণ ওইখানে লাইক ব্রাউজ করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার পছন্দের যে প্রোডাক্টগুলো সেগুলো অ্যামাজন আপনাকে সাজেস্ট করতেছে। সেটা কিভাবে করতেছে? অথবা নেটফ্লিক্সের কথা যদি চিন্তা করি, দেখা যাবে যে নেটফ্লিক্স কিভাবে আপনাকে পছন্দের, আপনার যে পছন্দ পার্সোনালাইজড যে রিকমেন্ডেশন সেটা কিভাবে করতেছে। অথবা আমরা কোনো অনলাইন শপিং অথবা কোনো সুপার শপের কথা যদি চিন্তা করি, তারা কিভাবে বুঝে যে দিনের কোন সময়, মাসের কোন তারিখ অথবা বছরের কোন কোয়ার্টারে বেশি সেল হচ্ছে। So, এই সব কিছুর পিছনেই আছে হচ্ছে বলতে পারেন ডেটা এবং তার বিশ্লেষণ, যেটাকে আমরা অ্যানালাইটিক্স বলতেছি। আমরা এই কোর্সে কিভাবে ডেটা নিয়ে কাজ করতে হয়, কিভাবে ডেটার সাথে কথা বলতে হয়, কিভাবে ডেটাকে একটা মিনিংফুল ইনসাইটে নিয়ে যেতে হয় এবং সেটা থেকে একটা রিপোর্ট বানিয়ে প্রেজেন্ট করতে হয়, সেই সব কিছুই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে শিখব এবং খুবই সহজভাবে। ডেটা অ্যানালিটিক্স আসলে আহ, মানে বর্তমানে আমরা যদি স্ট্যাটিস্টিক্সের কথা বলি, অলরেডি টপ 10 একটা মানে টপ 10 একটা জবের মধ্যে একটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের যে জবগুলো সেগুলো। ডেটা অ্যানালিটিক্সের মধ্যে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন রোলে আপনারা জব করতে পারবেন, সেগুলো নিয়েও আমরা নেক্সট স্লাইডে দেখব। সো এখন আমরা হচ্ছে যে এই যে জার্নি, ডেটা অ্যানালিটিক্স জার্নি, এইখানে কিভাবে একদম শুরু থেকে একদম খুব সুন্দরভাবে একদম বেসিক থেকে সবাইকে সাথে নিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, শেখার সাথে সাথে সেই সেই জিনিসগুলো আমরা দেখব। আর বেসিক্যালি আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি, আমাদের আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস। সো আমরা একে অপরের সাথে পরিচয় হব, আমরা জানবো কিভাবে আমরা কি করতে পারি, আমরা কি কি টুলস শিখব, আমাদের এখানে কি কি বেনিফিট থাকবে, অথবা আপনারা কোর্স শেষে কি কি বেনিফিট পাবেন, সেই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব। সো সবাইকে আমি আবারও ওয়েলকাম জানিয়ে আমরা আজকে আমাদের ডেটা অ্যানালিটিক্সের দুনিয়ায় ঢুকে পড়ব। ওকে, সো আমি একটু, আচ্ছা, সো আমি এমডি আতিকুর রহমান, আপনাদের আজকের ক্লাস আমি হোস্ট করব। সো আপনারা আশা করি আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন এবং আমরা আহ, চলুন শুরু করে দেই। আচ্ছা, সো আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমাদের কি কি মেইন টপিক থাকতেছে যেগুলো আমরা কাভার করব, সেগুলোর মধ্যে হচ্ছে আমরা ডেটা অ্যানালাইটিক্স সম্পর্কে জানবো বা এটার খুঁটিনাটি সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা ডেটা অ্যানালাইটিক্সে কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে বা কি কি ক্যারিয়ার অপশন আছে সেগুলো আমরা জানবো।
নেক্সট আমরা জানবো হচ্ছে আমাদের যে কোর্স কারিকুলাম সেগুলো কতটা ইন্ডাস্ট্রি রিলেভেন্ট, অথবা আমাদের কারিকুলামে কি কি থাকছে যেগুলো আপনারা ডেটা অ্যানালিটিক্সের এই জার্নিতে হেল্প করবে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এরপর আসতেছে হচ্ছে আমাদের অপরচুনিটি। আমাদের কাছ থেকে আপনারা কি কি অপরচুনিটি পেতে পারেন, বা আপনারা কি কি এক্সপেক্ট করতে পারেন, অথবা আমরা আপনাদের কি কি অপরচুনিটি দিচ্ছি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড টু দ্য লাস্ট হচ্ছে আমাদের কোর্সের আউটপুট, মানে আপনি যে এই যে কোর্সটা করতেছেন বা করবেন সেখান থেকে আপনি কি বেনিফিট নিতে পারেন বা আপনার কি আউটপুট হতে পারে, সেগুলো আপনারা দেখবেন বা আপনারা হচ্ছে জানবেন। দেন আমরা হচ্ছে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করব এবং কিছু কোশ্চেন অ্যান্সার আমরা নিব। আর লাস্টলি আমি হচ্ছে বোনাস হিসাবে আপনাদের একটা ড্যাশবোর্ড শেয়ার করে দেখাবো, যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা আহ, একটা একটা পর্যায়ে গিয়ে আমরা আসলে নিজেরা কি কি করতে পারবো বা কি শিখতে পারবো। সেই ধরনের একটা হ্যান্ডস অন আমরা একটা প্রজেক্ট আপনাদের কাছে শো করে দেখাবো, যেটা আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে নেওয়া। সো আপনারা তাহলে আরো বেশি বা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আপনারা আসলে কি করতে যাচ্ছেন বা ফাইনাল আউটপুট বা রেজাল্টটা কেমন। সো চলুন আমরা নেক্সট স্লাইডে যাই, আমাদের ডেটা অ্যানালাইসিসে। সো এখানে ডেটা অ্যানালাইসিস বলতে কি বোঝানো হচ্ছে দেখেন, এখানে বলা হচ্ছে ডেটা অ্যানালাইসিস ইজ এ কম্প্রিহেন্সিভ মেথড। এটা একটা কম্প্রিহেন্সিভ মেথড কিসের? ইন্সপেক্টিং, ক্লিনজিং, ট্রান্সফর্মিং, ডেটা মডেলিং এবং আহ, কিছু ইনফরমেশন ডিসকভার করা যেটা ইউজফুল, ড্র ড্র কনক্লুশন এবং সাপোর্ট ডিসিশন। সো এই যে একটা ডেফিনেশন ডেটা অ্যানালাইসিসে, সেটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেগুলো আমরা চলুন একে একে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, ডেটা ইন্সপেক্টিং মিন্স হচ্ছে আমরা ডেটা খুঁজবো, আমরা ডেটার প্যাটার্ন খুঁজবো, ডেটা বিহেভিয়ার খুঁজবো, যেটা আমাদের অন্যতম একটা উদ্দেশ্য। আচ্ছা, এবং এই জায়গাতে আমরা হচ্ছে ডেটা কালেক্ট করব, বিভিন্ন ধরনের ডেটা আমরা কালেক্ট করে আমরা কাজ করব, এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কালেক্ট করব। এর আগে আসবে হচ্ছে বেসিক্যালি বিজনেস কোশ্চেন। সো আপনার ডোমেইন কোশ্চেন বা বিজনেস কোশ্চেন, আপনি বেসিক্যালি কি করতে যাচ্ছেন বা আপনার উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে আপনার বিজনেস কোশ্চেন। সেই বিজনেস কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনি ওই রিলেটেড ডেটা গ্যাদার করবেন, বা আপনার স্টেক হোল্ডার, আপনার ম্যানেজার অথবা আপনার বস, বা আপনার যেখানেই কাজ করবেন, আপনাকে যে ডেটা সেট দিবেন, সেই ডেটা সেটটা কালেক্ট করা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এরপরে ডেটা সেট কালেক্ট করার পরে এবং বিজনেস কোশ্চেন বা ডোমেইন নলেজ যেটা, সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট স্টেজ হচ্ছে ক্লিনজিং, মিন্স ডেটা ক্লিন করা। এই ডেটা ক্লিনিং এর মধ্যে থাকতেছে ধরুন বিভিন্ন ধরনের মিস্টেক, অথবা বিভিন্ন ধরনের মিসিং ভ্যালু, অথবা বিভিন্ন ধরনের ইরর, অথবা হচ্ছে যে আমার কোনো ডেটা সেটে দেখা যাবে যে অনেক সময় কোনো পুরো রোর ভিতরে একটা ডেটা অনলি আছে, বাকি সবগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক আছে। সো সো সেগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি বা কিভাবে ক্লিন করে একটা প্রপার ডেটা ফর্মে নিয়ে আসব, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের এই স্টেজে এখানে দেখব। একটা কথা আছে যে হচ্ছে যে গার্বেজ ইন গার্বেজ আউট। এটার মানে হচ্ছে ডেটা ইন্ডাস্ট্রিতে এই কথার মানে হচ্ছে আপনি যদি এই যে ডেটা সেট কালেক্ট করার পরে যদি ক্লিন না করেন ভালোভাবে, তার মানে কি আপনি একটা গার্বেজ নিয়েই হয়তো নেক্সট স্টেজে চলে যাচ্ছেন। সো গার্বেজ নিয়ে নেক্সট স্টেজে চলে যাওয়ার পরে ফাইনাল যে রেজাল্ট বের হবে সেটাও গার্বেজ হিসেবে বের হবে, যার কারণে ডেটা ইন্ডাস্ট্রিতে বা ডেটা প্রফেশনালসদের মধ্যে একটা অন্যতম যে ফ্রেজ সেটা বলা হয় সেটা হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট। অর্থাৎ আপনি যদি গার্বেজ ডেটা ইন করেন, সেটার উপরে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি আউটপুট হিসেবে গার্বেজ রেজাল্টই পাবেন, যেটা আসলে আমাদের উদ্দেশ্য না। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে যে ট্রান্সফর্মিং। ট্রান্সফর্মিং মিন্স হচ্ছে এখানে কিভাবে আমরা ডেটাকে অর্গানাইজ করব, অথবা আমরা যদি এক্সাম্পল দিয়ে বলতে পারি বা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরুন আমাদের কাছে একটা ডেটা সেট আছে, যেই ডেটা সেটটা হচ্ছে যে আহ, শুধু ডেট আকারে দেওয়া আছে, ডেট, ডে 1, ডে 2, এইভাবে আমার ধরুন 1 লাখ ডেটা আছে।
সো শুধু ডে আমি এইভাবে এটাকে আরো বিভিন্নভাবে কিভাবে কাজে লাগাইতে পারি অর্গানাইজ করে। আমরা এটাকে মান্থ ওয়াইজ গ্রুপিং করতে পারি, অথবা আমরা কোয়ার্টার ওয়াইজ গ্রুপিং করতে পারি, আমরা ইয়ার ওয়াইজ গ্রুপিং করতে পারি। এই যে ব্যাপারগুলো, এই ট্রান্সফর্মগুলো আমরা এই লেভেলে এসে করব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডেটাতে মডেল ইউজ করব। এখানে বেসিক্যালি আমরা ভিজুয়ালাইজ করব অথবা বিভিন্ন ধরনের ম্যাথ করব, যেটা আমরা ডেটার প্যাটার্ন খুঁজে বের করতে হেল্প করবে, বা ডেটার প্যাটার্ন খুঁজে বের করব আমরা এখানে। আচ্ছা, দেন আমরা হচ্ছে এই যে মডেল করার পরে আমরা এখান থেকে কিছু ইউজফুল ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে নিব অথবা ডিসকভার করব। যেই ইউজফুল ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের কনক্লুশন ড্র করব, যেই কনক্লুশনগুলো আমাদের বিজনেস ডিসিশনে আমাদের সাপোর্ট দিবে। অ্যান্ড এইটাই আমাদের ফাইনাল উদ্দেশ্য। বেসিক্যালি এখানে ডেটাকে ইন্টারপ্রেট করা হয়, এই ইন্টারপ্রেট করে আমরা এই যে ইউজফুল কনক্লুশন বা ইনফরমেশনগুলো যেগুলো আমরা পাইলাম, সেগুলোকে আমরা আমরা ডিসিশন মেকিংয়ে আমাদের যেন সাপোর্ট দেয়, সেইটাই হচ্ছে আমাদের ফাইনাল গোল বা ফাইনাল উদ্দেশ্য। আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পলের কথা যদি আমি একটু বলি, ফর এক্সাম্পল আপনাদের হচ্ছে একটা কফি শপের কথা চিন্তা করুন, যেখানে উইক শেষে বা মান্থ শেষে অ্যানালাইসিস করা হচ্ছে যে কোন ফ্লেভারটা বা কোন কফিটা সবচেয়ে বেশি সেল হচ্ছে বা বেস্ট সেলার। অথবা আপনারা অ্যামাজনের ওয়েবসাইটে বা এই ধরনের ওয়েবসাইট যেগুলোতে আছে, যেখানে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে এই প্রোডাক্টটা বেস্ট সেলার প্রোডাক্ট, অথবা আপনারা যে কোনো ফর এক্সাম্পল রকমারি আপনার ওয়েবসাইটে যদি যান, দেখবেন যে এটা হচ্ছে বেস্ট সেলিং বুক, অথবা ইন্টারন্যাশনালি বেস্ট সেলিং অথর, বেস্ট সেলিং বুক, যেই ক্যাটাগরিজগুলো করা করা হয়, সেগুলো আসলে এই যে ডেটার সাথে বিভিন্নভাবে কথা বলে, ডেটাকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে সেটাকে ইন্টারপ্রেট করে ওইখান থেকেই যে আহ, যে এই যে ডিসিশনগুলো সেগুলো নেওয়া হয় বা অটোমেটেড ভাবে আমরা পেয়ে থাকি যে এইটা হচ্ছে বেস্ট সেলিং, বা এইটা ইউজাররা এতটা পছন্দ করতেছে, এইটা এরকম পার্সোনালাইজ ভাবে রিকমেন্ডেড একজন পার্সোনাল, মানে একজন পার্সনের জন্য। কারণ আপনি যেটা পছন্দ করেন আমি সেটা করি না, বা পার্সন এ যেটা পছন্দ করে পার্সন বি সেটা পছন্দ করে না। তারপরেও নেটফ্লিক্স কিভাবে পার্সোনালাইজ ভাবে রিকমেন্ড করতেছে এক একজনকে। আপনারা ইউটিউবের কথাও যদি চিন্তা করেন, সেখানেও দেখবেন যে আপনারা ভিডিও, লেটসে আপনারা হচ্ছে কোনো বিজনেস রিলেটেড ভিডিও দেখতেছেন, সো দুই একটা ভিডিও দেখার পরেই দেখবেন আপনাকে কন্টিনিউয়াসলি ইউটিউব বিজনেস রিলেটেড ভিডিও সাজেস্ট করতেছে। অথবা ফেসবুকে আপনি ভিডিও দেখতেছেন অথবা রিলস দেখতেছেন, আপনি যেই ক্যাটাগরির ভিডিওগুলো বেশি দেখবেন, অ্যালগোরিদম মেশিন লার্নিং এর মাধ্যমে বুঝে যাবে যে আপনি ওই ক্যাটাগরিকে প্রেফার করতেছেন। দেন নেক্সট ভিডিও আপনাকে কাস্টমাইজ ভাবে, পার্সোনালাইজড ভাবে আপনার সামনে নিয়ে আসবে, যেন আপনি আপনার পছন্দের ভিডিওগুলো বা আপনার পছন্দের যে আইটেমগুলো অন বাই অন পেতে থাকেন। So, এই ব্যাপারগুলো হচ্ছে ডেটা রিলেটেড, ডেটা অ্যানালাইটিক্স রিলেটেড। এখানে ডেটা নিয়ে কাজ করা হয়, ডেটার উপরে ডিসিশন হয়। ওকে। আচ্ছা, আমাদের জি, আমাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে এবং আপনাদের থেকে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে নেওয়া হবে। আমরা একটু পরে কোশ্চেন অ্যান্সারগুলো নিব, আপাতত আমরা একটু জাস্ট শুনতে থাকি। আচ্ছা, ওকে। দেন আমরা আসতেছি হচ্ছে আমাদের নেক্সট যে স্লাইড, সেটাতে হচ্ছে ডেটা অ্যানালাইসিসের বিভিন্ন প্রসেস সম্পর্কে আমরা এখানে জানবো। ডেটা অ্যানালাইসিস বা এই যে ডেটার যে জার্নিটা বা আমাদের যে পাইপলাইনটা, এইখানে বিভিন্ন ধরনের প্রসেস আছে। একটা অন বাই অন প্রসেসের মাধ্যমে আমরা ফাইনালি যে আউটপুট বা ফাইনালি যে আমাদের যে ফাইন্ডিং, সেই দিকে আমরা চলে যাই। বাট এইখানে যেতে হলে আপনাদের শুরু থেকে বিভিন্ন ধাপ মেনটেন করে আসতে হবে। যেটা আমি বলছিলাম শুরুতে একটু আগে, যে আপনাদের ডোমেইন নলেজ অথবা বিজনেস কোশ্চেন সেটা ক্লিয়ার থাকতে হবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে বেসিক্যালি বলা হয় যে আস্ক দ্য রাইট কোশ্চেন। হয়
আস্ক দ্য রাইট কোশ্চেন, ইভেন জাস্ট কোশ্চেন না, রাইট কোশ্চেন। তার মানে আপনি কি করতে যাচ্ছেন বা আপনার উদ্দেশ্যটা কি, সেইখানে আপনার কি কি কনফিউশন আছে, সেই কোশ্চেনগুলো রাইটভাবে কারেক্টলি করে এইখানে আপনার বিজনেস কোশ্চেন বা ডোমেইন যে নলেজ, সেটাকে একদম ক্লিয়ার হতে হবে। এটার উদ্দেশ্যটা কেন? উদ্দেশ্য হচ্ছে যে আপনি ধরুন ই কমার্স রিলেটেড আপনি অ্যানালাইসিস করবেন। সো আপনার বিজনেস কোশ্চেন রাইট না হওয়ার কারণে আপনি দেখা যাবে হয়তো মেডিকেল ডেটা কালেক্ট করে নিয়ে আসছেন। এখন মেডিকেল ডেটা আর ই কমার্স রিলেটেড ডেটা কিন্তু এক না। সো আপনার যদি অ্যাকচুয়ালি ই কমার্স রিলেটেড অ্যানালাইসিসের প্রয়োজন হয়, আপনার ই কমার্স রিলেটেড ডেটার প্রয়োজন হবে, তাহলেই কেবল আপনি ই ই কমার্সের যে ফাইন্ডিং সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন বা প্যাটার্ন খুঁজে বের করতে পারবেন। সো এই জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কি করতে যাচ্ছেন। দেন আসতেছে হচ্ছে সেকেন্ড স্টেজে গেট ডেটা, যেখানে আমাদের বা আমরা বলতে পারি কালেক্ট ডেটা। ডেটাকে এই জায়গাতে আমরা কি করব? কালেক্ট করব। এই ডেটা সেট বা ডেটা কালেক্ট বিভিন্ন জায়গা থেকে হতে পারে। আপনি ম্যানুয়ালি ডেটা কালেক্ট করতে পারেন, কোনো সার্ভের মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারেন, অথবা আপনার কোম্পানি স্টেক হোল্ডার বা আপনার ম্যানেজার বা আপনার বস আপনাকে ডেটা দিয়ে দিতে পারে কোম্পানির যে ডেটা সেটা, অথবা আপনি বিভিন্ন সার্ভার থেকে ডেটা নিতে পারেন, আপনি বিভিন্ন থার্ড পার্টি থেকে ডেটা ডেটা নিতে পারেন। বিভিন্নভাবে আপনি ডেটা নিতে পারেন। সো যেভাবেই ডেটা কালেক্ট করেন না কেন, রাইট ডেটা কালেক্ট করাটা মেইন উদ্দেশ্য। আচ্ছা, দেন আমাদের আসতেছে হচ্ছে এক্সপ্লোর ডেটা, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা ক্লিনিংও করে থাকব। এই যে এখানে বিভিন্ন ধরনের ইরোর থাকতে পারে, বিভিন্ন ধরনের মিসিং ভ্যালু থাকতে পারে, ফর্মুলাতে প্রবলেম থাকতে পারে, অথবা যে কোনো ধরনের ইস্যু থাকুক না কেন, আমরা এই জায়গাটাতে ডেটা কি করব? ক্লিন করব এবং ডেটাকে বোঝার চেষ্টা করব। ফর এক্সাম্পল, এখানে কি কি কলাম আছে, কি কি প্যাটার্নের ডেটা আছে, বা কি কি ধরনের ডেটা আছে। এইখানে বেসিক্যালি আমরা বলতে পারেন যে ডেটার সাথে আমরা হচ্ছে কথা বলার চেষ্টা করব, ডেটার সাথে আমরা কথোপকথনের চেষ্টা করব। ডেটা অ্যানালাইসিসে বা ডেটা সায়েন্সে যারা আছে তাদের অন্যতম একটা স্কিল হচ্ছে ডেটার সাথে কথা বলা। এটা আপনাকে শিখতে হবে, এটা আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে ডেটার সাথে কথা বলবেন, আপনি কিভাবে ডেটাকে আন্ডারস্ট্যান্ড করবেন। ওকে, নেক্সট আমাদের আছে হচ্ছে প্রিপেয়ার ডেটা। আহ, এই প্রিপেয়ার ডেটাতে আমরা ডেটার বিভিন্ন ধরনের অ্যানালাইজ করব। আচ্ছা, আমরা একটু মাইক অফ রাখি প্লিজ। ওকে, যেটা বলতেছিলাম যে আহ, আমরা কিভাবে এখানে ডেটাকে প্রিপেয়ার করব, আমরা এটা বিভিন্ন অ্যানালাইজের মাধ্যমে বা ডেটা ক্লিনিং এর মাধ্যমে আমরা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ডেটাকে প্রিপেয়ার করব। দেন আমাদের আসবে হচ্ছে অ্যানালাইজ ডেটা, ডেটাকে আমরা অ্যানালাইজ করব। দেন ফাইনালি আমরা যেটা করব, এই যে অ্যানালাইসিস করার পরে বা অ্যানালাইজ করার পরে আমরা এইখান থেকে একটা ভিজুয়াল ফর্মে নিয়ে আসবো ডেটাকে, এবং সেই ডেটাকে ইন্টারপ্রেট করে রেজাল্ট নিব। সেই রেজাল্টটা বা সেই ইন্টারপ্রেটটাই হচ্ছে আমাদের ফাইন্ডিংস, যেই ফাইন্ডিংসটা আমাদের বিভিন্ন বিজনেসে আমাদের ডিসিশন মেক করতে হেল্প করবে। সো এই যে ফাইন্ডিংসটা কেমন হবে, অথবা হচ্ছে যে আমাদের আহ, যে ভিজুয়ালাইজেশনটা কেমন হবে, এটার জন্য আমি আপনাদের আপনাদের জন্য একটা রিয়েল লাইফ একটা একটা ড্যাশবোর্ড আমরা রেডি করে রেখেছি, একটা প্রজেক্ট বলতে পারেন। সো সেটা আমরা এই ক্লাসের শেষের দিকেই আপনাদের আমি হচ্ছে একদম হ্যান্ডসন ভাবে দেখিয়ে দিব যে ভিজুয়ালাইজটা আসলে কেমন, বা ফাইন্ডিংসটা আসলে কেমন, বা সেটা কিভাবে কাজ করতে বলে পারে। কখন যাই? আমরা কি ঘুমায় পড়বা? হ্যাঁ, ওকে, এরপরে হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিসের যে ইম্পর্টেন্স সেটা জানার চেষ্টা করব। বিভিন্ন ধরনের আচ্ছা। ইম্পর্টেন্স আছে ডেটার।
বা অ্যানালাইসিসের সেটা জানবো, বা কেন ডেটা অ্যানালাইসিস এর যে মানে প্রয়োজন বা ডেটা অ্যানালাইসিসটা কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা এখন জানবো। এটা আমাদের অল অ্যাবাউট বিজনেসকে আপনার স্কেল আপ করতে হেল্প করে যদি এক কথায় বলতে চাই। এছাড়া বিজনেসের মধ্যে এটাকে কিভাবে আমাদের হেল্প করতে পারে, নট অনলি বিজনেস, এখন ডেটা অ্যানালাইসিস আমাদের দৈনন্দিন জীবনে সব জায়গাতেই আসলে কাজে লাগে। সেটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ডেইলি লাইফে আমাদের বিভিন্ন ডিসিশন মেকিংয়েও আমরা আই থিঙ্ক ডেটা অ্যানালাইসিসকে কাজে লাগাই। হয়তো বা কেউ আমরা ইনডিরেক্টলি সেটাকে ইউজ করতেছি বা বুঝতেছি না, বাট চিন্তা করুন যে আপনি একটা ডিসিশন নিচ্ছেন রিয়েল লাইফে যে আপনি এই ইনভেস্ট করবেন কি না, অথবা আহ, আপনি আজকে লেটস সে মেক ইট সিম্পল যে আজকে আপনি আজকে কি করবেন, আজকে বাজারে যাবেন কিনা। সো এটা আপনি বিভিন্ন ভাবে অ্যানালাইসিসের মতো করে ডিসিশন মেক করতে পারেন যে আপনি আসলেই যাবেন কিনা। আপনি চিন্তা করতে পারেন যে আজকে ওয়েদার ঠিক আছে কিনা বা ওয়েদার খারাপ কিনা, সেটার উপর ডিপেন্ড করতে পারে। আপনি আজকে ফ্রি কিনা সেটার উপর ডিপেন্ড করতে পারে। আপনি যে বাজারে যাচ্ছেন, কেন যাওয়া দরকার, যে আপনার এই গ্রোসারিটা দরকার, সেটা আসলে কতটুকু দরকার সেটার উপরে ডিপেন্ড করতে পারে, যে আপনার আসলে আজকেই যাওয়া উচিত কিনা। অথবা এমন হতে পারে যে না, আজকে আমার গ্রোসারিটা আহ, দরকার বাট আসলে না হলেও চলবে, রাদার আমি হচ্ছে নেক্সট দিন নিয়ে আসলেও হবে, যেটা অন্য কোনো কিছুর সাথে বা অন্য কোনো কারণে হয়তো যাবই। সো আমি ওই দিন যদি যাই ইফেক্টিভলি আমার হচ্ছে যে এক কাজে দুই কাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। সো আজকে আমার না গেলেও হবে। সো এই যে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ডিসিশন নিচ্ছি, সেগুলোও কিন্তু আমরা ইনডিরেক্টলি অ্যানালাইসিস করে নিচ্ছি, সেটা নিজে নিজে হোক বা কারোর সাথে পরামর্শ করে হোক। সো ডিজিটাল যে ডেটাগুলো, সেগুলো আসলে এইভাবে ডেটার উপরেই ডিসিশনগুলো হয়, বা আমরা এটাকে বলতে পারি ডেটা ড্রিভেন ডিসিশন। সো এইটার মধ্যে আপনাকে কি কি ভাবে হেল্প করতে পারে, বা আমরা যদি পয়েন্ট আউট করার চেষ্টা করি, প্রথমে আছে দেখেন ইনক্রিজিং ইফিসিয়েন্সিস, বা আমাদের যে ইফিসিয়েন্সিগুলো আছে সেই ইফিসিয়েন্সিগুলো আমাদের বাড়িয়ে দিতে পারে বা ওয়ার্কলোড কমে দিতে পারে। যেমন ধরুন হচ্ছে যে অ্যামাজন ডেলিভারি সিস্টেম রিয়েল টাইম যে অ্যানালাইটিক্স সেটার উপর বেসিস করে, অথবা আপনি অথবা ধরুন আপনি কোনো লজিস্টিকের সেক্টর কথার যদি চিন্তা করি, কোনো রুট, একটা ট্রাক একটা রুট দিয়ে একটা ডেস্টিনেশনে যাচ্ছে। সো সেটাকে আমরা যদি ফর এক্সাম্পল ঢাকা থেকে চিটাগাং একটা মালবাহী ট্রাক যাচ্ছে, সো সেটা ধরুন নর্মাল কোনো রুট দিয়ে যাচ্ছে, বাট এইটার উপরে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, এটার উপরে আমরা যে রুট ম্যাপ সেটাকে অ্যানালাইসিস করে আমরা এই ডিসিশনে আসতে পারি যে কোন পাথ বা কোন রুটটা দিয়ে গেলে আহ, এই যে ট্রাকগুলো আমরা খুবই ইফিশিয়েন্টলি নিতে পারবো। কিভাবে? আমার টাইম সেভ হবে। টাইম সেভ হলে আমার সাথে সাথে কি সেভ হবে? আমার ফুয়েল সেভ হবে। ফুয়েল সেভ হলে আমার সাথে সাথে কি হবে? আমার কস্ট ইফেক্টিভ হবে। সো এই যে ডিসিশনগুলো, সেগুলো আমাদের কি করতেছে, ইফিসিয়েন্সিকে ইনক্রিজ করে দিচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে। এরপর আসতেছে ধরুন হচ্ছে যে আমরা রেভিনিউ গ্রোথের কথা বলতে পারি। একটা কোম্পানি বা একটা প্ল্যাটফর্ম বা একটা ইন্ডাস্ট্রি, এগুলোর কথা যদি চিন্তা করি, তাদের দিন শেষে মেন উদ্দেশ্যই হচ্ছে রেভিনিউ বেশি জেনারেট করা বা রেভিনিউ বেশি নিয়ে আসা। সেই জায়গাটাতে হচ্ছে যে ডেটা অ্যানালাইসিস খুব বড় রোল প্লে করতে পারে। যেমন ধরুন হচ্ছে যে ফর এক্সাম্পল নেটফ্লিক্সের কথা যদি আমরা ধরি, অথবা বাংলাদেশের আমরা কোনো সুপার শপ স্বপ্নর কথাও যদি চিন্তা করি, যে কিছুদিন আগে তাদের একটা ভাইরাল প্রোডাক্ট ছিল যে 100 লেটস সে প্রবাবলি 160 টাকায় যে আমাদের একটা প্যাকেজ দিয়েছিল, যে গরুর মাংস সাথে হচ্ছে যে আলু। তো এই যে এই জিনিসটা এটা হঠাৎ করে মানুষের কাছে চাহিদা সম্পূর্ণ হয়ে যায়।
দেন এটা একটা তাদের কাছে কিন্তু একটা সেলস রেকর্ড আছে। সো সেই সেলস রেকর্ডে তারা যদি এই অ্যানালাইসিসটা দেখতে পারে বা হয়তো দেখে যে আমাদের অন্যান্য প্যাকেজের থেকে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো চলছে, সো এই জিনিসটাকে আমরা আরো বেশি কিভাবে কাজে লাগিয়ে আমরা রেভিনিউ জেনারেট করতে পারি মোর, অথবা এই রিলেটেড আরো কি কি আমরা ডিসিশন নিতে পারি। সো এই ব্যাপারগুলো আসলে মেন উদ্দেশ্যই কিভাবে রেভিনিউ আরো বেশি জেনারেট করা। দেন আসতেছে হচ্ছে যে মিটিগেটিং রিস্ক বা রিস্ক রিডাকশন বলতে পারি আমরা। কিভাবে রিস্ক কমিয়ে নিয়ে আসতে পারে ডেটা অ্যানালাইটিক্স। যেমন ধরুন যে ব্যাংক থেকে ব্যাংকের যে ট্রান্সফারগুলো হয়, অথবা সেখানে আমরা ফ্রড ডিটেকশন আমরা কিছু নিয়ে আসতে পারি। লেটসে ফ্রড ডিটেকশন অ্যানালাইসিসের মাধ্যমে এটা ধরা সম্ভব যে কোনো ধরনের আন কোনো ধরনের আনএথিক্যাল ট্রানজ্যাকশন হচ্ছে কিনা। সো এই আনএথিক্যাল ট্রানজ্যাকশনগুলো যদি আমরা থামিয়ে দিতে পারি তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে মিটিগেটিং রিস্ক হয়ে যাচ্ছে বা রিস্ক রিডাকশন হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যে ডিসিশন মেকিং এ আমরা এনহ্যান্স করতে পারি, যেটা আসলে এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের উদ্দেশ্য, অ্যানালাইসিসের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ডিসিশন মেকিং এ এনহ্যান্স নিয়ে আসা বা ডিসিশন মেকিং এ সমৃদ্ধতা নিয়ে আসা। লোয়ারিং অপারেশনাল এক্সপেন্সেস, যেটা আমি হচ্ছে যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি যে ট্রাকের কথা চিন্তা করুন, যে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, যে আমরা ওইটার অপারেশন এক্সপেন্স কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারি সেটা অ্যানালিসিসের মাধ্যমে সম্ভব। আইডেন্টিফাই নিউ অপরচুনিটি, বিভিন্ন ধরনের অপরচুনিটি খুঁজে বের করতে পারি আমরা। ফর এক্সাম্পল, একটু আগে যেটা বললাম যে স্বপ্ন যখন দেখতেছে যে এই প্যাকেজটা বা এরকম প্যাকেজ ভালো চলতেছে, তখন তারা ওই রিলেটেড বিভিন্ন ধরনের প্যাকেজ আরও করতে পারে, যেটার মাধ্যমে হয়তোবা তারা আরো ভালো বা আরো ওই রিলেটেড কোনো লাইক বেস্ট সেলিং প্রোডাক্টের দিকে বা প্যাকেজের দিকে চলে যেতে পারবে। সো এটার উদ্দেশ্য কি, ওই যে নিউ অপরচুনিটিটা আইডেন্টিফাই করা, যেটা আমাদের এই ডেটা অ্যানালাইসিসের মাধ্যমেই সম্ভব। এরপর আসতেছে ধরুন হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার এক্সপিরিয়েন্সটা আমরা ইউটিউবের কথা চিন্তা করতে পারি, ফেসবুকের কথা চিন্তা করতে পারি, নেটফ্লিক্সের কথা চিন্তা করতে পারি, আমরা সব কিছুর কথাই চিন্তা করতে পারি যেখানে ওনারা কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে খুব বেশি কাজ করতেছে। কিভাবে, আপনি ইউটিউবের কোনো ভিডিও দেখেন, নেক্সট ভিডিও আপনার ওই রিলেটেড বা ওই ডোমেইনের ভিডিও আপনার সাজেশনে চলে আসবে। আপনি গুগলে কিছু সার্চ করেন, আপনার একদম মোস্ট রিলেভেন্ট রেজাল্টগুলো নিয়ে আসবে। আপনি ফেসবুকের কথা চিন্তা করুন, আপনি যে জিনিসটা লাইক করেন, ফেসবুক সেই রিলেটেড প্রোডাক্ট আপনাকে সামনে ধরিয়ে দিবে। ইভেন আপনি আহ, হয়তো খেয়াল করে দেখেছেন, অনেকে আমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেক সময় বিভিন্ন ধরনের নিউ টপিকে যদি চ্যাট করি বা যে কোনো টপিকে বা যেই টপিকে চ্যাট করি না কেন, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন ফেসবুক অ্যালগোরিদমের মাধ্যমে আপনাকে সেই রিলেটেড প্রোডাক্ট আপনাকে অ্যাডের মাধ্যমে দেখাচ্ছে। কারণ ফেসবুক মনে করতেছে আপনি সেই জায়গাতে ইন্টারেস্টেড, আপনাকে অ্যাডটা যদি দেখানো হয় আপনি হয়তো বা সেই প্রোডাক্টটা কিনতে পারেন। তাতে ফেসবুকের লাভ হচ্ছে, ফেসবুকের সাথে যারা অ্যাড মার্কেটিংয়ে আছে তারা বেটার রেজাল্ট পাচ্ছে। ওই অ্যাড মার্কেটিং মার্কেটার্সরা অথবা বিজনেস যে যারা বিজনেসে আছে, তারা ফেসবুককে নেক্সট টাইম বা লং টাইমে অ্যাড মার্কেট প্লেস হিসেবে তাদের কাছে, মানে তাদের সাথে কাজ করবে। তাহলে এখানে আসলে একটা পাইপলাইনের মতো কাজ করতেছে। সো দিন শেষে আপনার সব কোম্পানি বা সব প্ল্যাটফর্ম বিজনেসে ডেটা নিয়ে কাজ করতেছে বা ডেটা ড্রিভেন কাজ করতেছে, যেটার বেসিসে আমরা নিজেরা বিভিন্ন ধরনের পার্সোনালাইজড সাজেশন পাচ্ছি। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে ডেটা অ্যানালাইটিক্সের বিভিন্ন টুলসে। ওকে, সো আমরা বিভিন্ন ধরনের টুলস, সো ডেটা অ্যানালাইটিক্সে যে টুলসগুলো মোস্টলি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আপনার এক্সেল, এরপরে হচ্ছে যে আহ, যেটাকে আমরা, মানে এক্সেলের কথা যদি বলি,
যেটা আসলে বেসিক্যালি ডেটা এন্ট্রি, এরপরে হচ্ছে ডেটা ক্লিনিং, অথবা বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করা, অথবা আহ, আমরা ইভেন পিভট টেবিলের কাজ করে থাকি। হয়তো পিভট টেবিল টার্মটা আপনাদের কাছে এখন নিউ, বাট আমরা থ্রু আউট দ্য কোর্সে এটা নিয়ে অনেক বেশি কাজ করব, যেটা আমাদের ড্যাশবোর্ড মেকিংয়ে অনেক বেশি হেল্প করবে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা এক্সেল দিয়ে দেখব, বা এক্সেল দিয়ে করা হয় ডেটা অ্যানালাইটিক্সে। আর ইভেন ড্যাশবোর্ড যে করা যায় না সেটাও না, বরং আজকে আপনাদের আমি যে ক্লাস শেষে যে ড্যাশবোর্ডটা দেখাবো সেটা বেসিক্যালি মাইক্রোসফট এক্সেল দিয়েই করা। এরপরে আছে হচ্ছে আমাদের পাওয়ার বিআই অথবা ট্যাবলু অথবা গুগল লুকার স্টুডিও। এইগুলোকে বলা হয় বেসিক্যালি বিআই টুলস, যেটাকে আমরা বলতেছি বিজনেস ইন্টেলিজেন্স টুল, যেটার মেইন উদ্দেশ্য হচ্ছে ড্যাশবোর্ড বা ইন্টারাক্টিভ যে রিপোর্ট সেটা শেয়ার করা বা ক্রিয়েট করা। দেন আসতেছে হচ্ছে আমাদের সিকিউএল বা এসকিউএল, যেটাতে আমরা ডেটাবেজ নিয়ে কাজ করব, বিভিন্ন ধরনের কুয়েরি করে, এবং সার্ভার রিলেটেড কাজ এখানে করা হয়ে থাকে। এরপরে হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট আরেকটা টুল হচ্ছে পাইথন অথবা আর, যেটা আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জেনে থাকি। সো এটাকেও আমরা ডেটা অ্যানালাইসিসে অনেক অ্যাডভান্স ভাবে কাজে লাগাইতে পারি। বেসিক্যালি অ্যাডভান্স অ্যানালাইসিস, অটোমেশন অথবা মেশিন লার্নিং লার্নিং রিলেটেড কাজের জন্য আমরা পাইথন অথবা আর ব্যবহার করে থাকি ডেটা অ্যানালিটিক্সে। আচ্ছা, সো নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের কোন কোন ইন্ডাস্ট্রিগুলো ডেটা অ্যানালাইসিস ব্যবহার করতেছে। রেদার আমরা এটাকে যদি অন্যভাবে বলতে চাই, যে এখন কোন কোন কোম্পানি বা কোন কোন ইন্ডাস্ট্রি নাই যারা ডেটা অ্যানালাইসিসের দিকে যাচ্ছে না। হয়তোবা কেউ কেউ ডিরেক্ট ডেটা এনথুজিয়াস্ট বা ডেটা প্রফেশনালস হায়ার করে কাজ করতেছে, করতেছে অথবা 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 নিজেরা নিজেরা। আচ্ছা, একটু কারো মাইক অন থাকলে একটু অফ করতে হবে। ওকে, হয়তোবা নিজেরা নিজেরা হচ্ছে ডিসিশন নিচ্ছে, অথবা ডেটা প্রফেশনালস দিয়ে ডিসিশন নিচ্ছে, বাট আলটিমেটলি আমরা ডেটা ড্রিভেন ডিসিশন নিচ্ছি। এই যে ডেটা ড্রিভেন ডিসিশন, এইখানে আমরা যে সেক্টরগুলো দেখব মোস্টলি, সেগুলো হচ্ছে লজিস্টিক, এরপর আছে হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার, এরপর আছে হচ্ছে আমাদের ধরুন এই যে বিভিন্ন ধরনের স্ট্রিমলাইন অপারেশন হয়ে থাকে, সিকিউরিটি এনহান্সমেন্টে ডেটা অ্যানালাইসিস অনেক বেশি কাজে লাগে। রিটেল ইন্ডাস্ট্রিতে তো অবশ্যই ডেটা অ্যানালাইসিস অন্যতম রোল প্লে করে। রিটেল ইন্ডাস্ট্রিতে, ইভেন হেলথ কেয়ারে ডেটা অ্যানালাইসিসকে অনেক বেশি কাজে লাগানো হচ্ছে, মেশিন লার্নিং ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস। ওকে, বা বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ও এখন করা হচ্ছে, বা ডক্টরদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, বা ইভেন ইভেন এগ্রিকালচারেও এখন অনেক বেশি ডেটা অ্যানালাইসিসের যে সেক্টরটা সেটা ঢুকে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে যেটা নিয়ে আমরা দেখলাম যে ফ্রড ডিটেকশনে এটাকে বেশি কাজে লাগানো হচ্ছে। দেন ট্রান্সপোর্টেশন বা লজিস্টিক তো আছেই। আচ্ছা, ডেটা অ্যানালাইসিসে আমরা কি কি ক্যারিয়ার এক্সপেক্ট করতে পারি, বা কি কি ক্যারিয়ার আমাদের হাতে অপশন এখানে আছে। তো এর মধ্যে অন্যতম আমি কয়েকটা ক্যারিয়ার নিয়ে যদি বলি, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আছে হচ্ছে যে ডেটা অ্যানালিস্ট, এরপরে আছে হচ্ছে ডেটা আর্কিটেক্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এরপরে ধরুন হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট বলা হয়, অথবা আপনারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। আপনারা এই ডেটা অ্যানালিটিক্স ইন্ডাস্ট্রিতে আপনারা হচ্ছে ফোকাস করতে পারেন। ইনিশিয়ালি আপনারা যারা ফোকাস করবেন তারা ডেটা অ্যানালিস্ট অথবা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার, এই রোলগুলোতে আপনারা প্লে করতে পারেন। দেন গ্র্যাজুয়ালি আপনারা আরও কিছু অ্যাডিশনাল স্কিলের মাধ্যমে ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের দিকে মুভ করতে পারেন। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিস্টরা মেইনলি ডেটা হচ্ছে ক্লিন এবং ইন্টারপ্রেট করে। বিআই অ্যানালিস্ট বেসিক্যালি ফোকাস করে হচ্ছে ড্যাশবোর্ড এবং ডিসিশন মেকিংয়ে। অনেক সময় ডেটা অ্যানালিস্ট যে রোল, তাদেরই এই বিজনেস যে ডেটা ক্লিনিং, ইন্টারপ্রেট, ইনক্লুডিং ড্যাশবোর্ড মেকিং এবং ডিসিশন মেকিংয়েও হেল্প করতে হয়।
ডেটা ইঞ্জিনিয়াররা বেসিক্যালি হচ্ছেন আপনারা যারা ডেটা ইঞ্জিনিয়ার তারা পাইপলাইনের মাধ্যমে কাজ করে, বিভিন্ন ধরনের সিস্টেম ডেভেলপ করে বা ডেটাকে ম্যানেজ করার জন্য এরা ওনারা মোস্টলি পাইথন এবং সিকিউএল নিয়ে কাজ করে থাকেন। আর ডেটা সায়েন্টিস্টের কথা যদি বলি, এই রোলে বেসিক্যালি মেশিন লার্নিং নিয়ে বেশি কাজ হয় বা মেশিন লার্নিং এর মডেলগুলো এখানে ইমপ্লিমেন্ট হয়। সো এখানে বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ মডেল ডেভেলপ করা হয়, যেটা ডেটা অ্যানালিটিক্স বা ডিসিশন মেকিং অনেক বেশি হেল্প করে। আমাদের কারিকুলামে কি কি আছে? আমাদের কারিকুলামটা বেসিক্যালি বলতে পারেন জিরো টু অ্যাডভান্স লেভেলে। মানে আহ, একটা ডেটা পাইপলাইনে বা ডেটা প্রফেশনে যা যা লাগবে, যে যে টুলস লাগবে সব কিছু নিয়েই একটা কমপ্লিট জব রেডি একটা প্রোগ্রাম আমরা ডিজাইন করেছি, যেখানে আপনারা মাইক্রোসফট এক্সেল থেকে শুরু করে যেখানে আপনারা বিভিন্ন ধরনের ডেটা কি বেসিক লেভেলের অ্যানালাইসিস যেখানে করবেন সেটা করে, এরপরে আপনারা হচ্ছে পাওয়ার বিআই, এখানে আপনারা বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড বিল্ডিং বা বিজনেস ইন্টেলিজেন্স টুলস, যে বিআই যে ইন্টেলিজেন্স যে ডিসিশনগুলো সেগুলো আপনারা এখান থেকে করবেন। এরপরে সিকিউএল যেখানে আপনারা ডেটা এক্সট্রাকশন বা ডেটাবেজ নিয়ে কাজ করবেন। এরপরে পাইথন যেখানে আমরা ইভেন পাইথনে আমরা হচ্ছে যে রিয়েল যে অ্যানালাইটিক্স এবং কোডিং এর মাধ্যমে যে কাজগুলো আমরা এক্সেল পাওয়ার বিআই দিয়ে আমরা করে আসছি সেগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রোগ্রাম করে করে আমরা করতে পারি সেই কাজগুলো আমরা করব। বেসিক্যালি এই কাজগুলো করতে আমাদের হেল্প করবে নামফা এবং পান্ডা। এবং পাওয়ার বিএর যে ড্যাশবোর্ড বা ভিজুয়ালাইজেশন সেই কাজগুলো আমাদের করতে হেল্প করবে হচ্ছে ম্যাটপ্লটলিব এবং সিবন। যেই লাইব্রেরিগুলো সবগুলোই আমাদের এই কোর্সে ইনক্লুড আছে। এছাড়া আপনাদের থ্রু আউট দ্য কোর্সে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট থাকবে, মডিউল ওয়াইজ প্রজেক্ট থাকবে, সাডেন কুইজ বা ক্লাস টেস্ট থাকতে পারে, এবং কোর্স শেষে আপনাদের একটা ফাইনাল ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে, যেটা আপনারা বলতে পারেন কমপ্লিশন প্রজেক্ট অথবা ক্যাপস্টোন প্রজেক্ট, যেটা আপনাদের সার্টিফিকেশন প্রজেক্টও বলতে পারেন। আচ্ছা, এছাড়া আপনারা বিভিন্ন ধরনের অপরচুনিটি যেমন এক্সপার্ট ইনস্ট্রাক্টরসরা আপনারা হচ্ছে এখানে পাবেন, ইন্ডাস্ট্রির ইনস্ট্রাক্টরও আপনারা এখানে পাবেন যারা ইন্ডাস্ট্রিতে জব করতেছেন। এরপরে হচ্ছে আমাদের যে কারিকুলামটা সেটা খুবই ইফেক্টিভ একটা কারিকুলাম। ইন্ডাস্ট্রি রিলেভেন্ট যে আমাদের টপিকগুলো সেগুলো রাখা হয়েছে, এবং ইনক্লুডিং প্রজেক্ট বা আপনাদের যে অ্যাসাইনমেন্ট হিসেবে যেগুলো দেওয়া হবে সেগুলোও রিলেভেন্ট প্রজেক্টই দেওয়া হবে, যেগুলো আপনারা ইভেন সিভিতে অ্যাড করে একটা ভ্যালু অ্যাড করতে পারবেন। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের লাইভ সেশন নেওয়া হয় মাঝে মধ্যেই, এক্সট্রা লাইভ সেশন প্রবলেম সলভিং এর জন্য, কনফিউশন ক্লিয়ারিং এর জন্য, বা নিউ কোনো টপিক অথবা আপনার যে প্রিভিয়াস কোনো টপিক ঝালাই করার জন্য। দেন আসতেছে হচ্ছে বিভিন্ন ধরনের স্পেশাল কেয়ার অন অন সেশন আমরা করে থাকি। ইন্টার্নশিপ অপরচুনিটিটা থাকবে, যারা কোর্স থ্রু আউট দ্য কোর্স অনেক ভালো করবে তাদের আমরা রিকমেন্ডেশনের ব্যবস্থা করব। লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম কোর্স অ্যাক্সেস, রেকর্ডিং থাকছেই। এছাড়া অন্যতম ইম্পর্টেন্ট একটা আহ, যদি বলেন অপরচুনিটি, সেটা হচ্ছে আপনারা যারা মানে সিঙ্গেল যারা হচ্ছে কোর্সে এনরোল করবেন, তারা আপনারা লাইফ টাইম আমাদের যে কোনো কোর্সে আপনারা মানে এই ডেটা অ্যানালিটিক্সের লাইফ টাইমে যে কোনো কোর্সে আপনারা ফ্রিতে রি এনরোল করে আপনারা কোর্স কমপ্লিট করতে পারেন। ব্যাপারটা কিভাবে? ধরুন আপনি এই যে ব্যাচ সিক্সে এনরোল হলেন, এরপরে আপনি কোনো না কোনো কারণে হচ্ছে পরবর্তীতে আপনার মনে হলো আপনার টপিকগুলো আবার ঝালাই করা প্রয়োজন, অথবা আমাদের যেহেতু প্রতিনিয়ত আমাদের কারিকুলাম আপডেট হচ্ছে, ডেভেলপ হচ্ছে, সো ফিউচারে আমরা হয়তো কারিকুলামটা ধরুন আরো নিউ টপিক অ্যাড হয়েছে, অথবা আপনি আবার টপিকগুলো রিভাইজ করা প্রয়োজন আপনার, সেই ক্ষেত্রে আপনি ফিউচারের যে কোনো ব্যাচে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফ্রি অফ কস্টে ফুলি নিউ এনরোল নিয়ে ফুল কোর্স ওইখানেও কমপ্লিট করতে পারেন বা পারবেন, সেটা যে কোনো সময়। আচ্ছা, এরপর আছে হচ্ছে সার্টিফিকেশনের যে ব্যাপারটা, সেটা তো থাকছেই।
দেন এখানে কিছু আলাদা ইনিশিয়েটিভ বা অপরচুনিটির কথা আছে, যেটা আপনারা হচ্ছে যে পেয়ে যাবেন, যেটা অনেক কিছু আমি অলরেডি বলেও ফেলেছি। সো এটা জাস্ট একটু একবার দেখে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা একটা স্লাইড আছে, দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, এখানে একটা প্রজেক্ট না, অনেকগুলো প্রজেক্ট আছে। সো এইগুলো বেসিক্যালি আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের করা বেস্ট অফ বেস্ট প্রজেক্ট। সো যাদের প্রজেক্টগুলো ভালো হয়েছে তাদের আমরা স্ক্রিনশটগুলো এখানে শো করছি। সো দেখেন, এগুলো সবগুলো ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড প্রজেক্ট, যেটা ডেটা অ্যানালাইসিসে একটা এন্ড গোল বলতে বলতে পারেন। সো আপনারাও থ্রু আউট দ্য কোর্সে হয়তো এর থেকেও ভালো ভালো প্রজেক্ট আপনারা ডেলিভার করতে পারবেন, এবং আমরা এক্সপেক্ট করব আপনারা এর থেকেও বেটার বেটার প্রজেক্ট করেন, যেন নেক্সট কোর্সের স্টুডেন্টদের আমরা আপনাদের যে প্রজেক্টগুলো সেগুলো এখানে জায়গা দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে স্টুডেন্ট ইন্টারাকশন। বাট স্টুডেন্ট ইন্টারাকশনে যাওয়ার আগে আমি আপনাদের একটা প্রজেক্ট শো করতে চেয়েছিলাম, যেটার মাধ্যমে আমি আপনাদের বোঝাবো যে অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড প্রজেক্ট কেমন হতে পারে। সো আমি সেখানে একটু চলে যাচ্ছি। এরপরে আমরা হচ্ছে স্টুডেন্ট ইন্টারাকশন এবং কিউএনএ তে চলে আসব। সো একটা মিনিট। আচ্ছা, এটা খুবই বেসিক একটা প্রজেক্ট, মানে এক্সেল দিয়ে বেসিক একটা প্রজেক্ট আপনাদের কাছে আমি শো করতেছি, যেন আপনারা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারেন। যেমন দেখেন যে আহ, এইটা এইটা হচ্ছে একটা কাস্টমার অ্যানালাইসিস, কাস্টমার সেলস অ্যানালাইসিস। এটা একটা ড্যাশবোর্ড প্রজেক্ট, যেখানে আমার এখানে ইয়ার ওয়াইজ আমার হচ্ছে কিছু লাইক কি আছে। এখানে আমার আছে হচ্ছে কোয়ার্টার ওয়াইজ, এরপর আছে হচ্ছে শিপ মোড। দেন আমার এইখানে কিছু আমার কার্ড আছে, যে কার্ডে বোঝাচ্ছে এটা আমার হচ্ছে টোটাল কাস্টমার। এই যে আইকন, সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা একটা কাস্টমারের সিম্বল। টোটাল কোয়ান্টিটি হচ্ছে আমার এটা। এরপর টোটাল সেল এবং টোটাল প্রফিট। দেন আসতেছে হচ্ছে আমাদের হচ্ছে টোটাল সেল বাই ক্যাটাগরি, ক্যাটাগরি সেল এটা। এবং আমাদের দেখা যাচ্ছে ক্যাটাগরি তিনটা, একটা হচ্ছে ফার্নিচার, অফিস সাপ্লাই এবং টেকনোলজি, এবং এর মাঝে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। এরপর আছে সেল বাই সেগমেন্ট, সেগমেন্ট ওয়াইজ, যেমন এখানে সেগমেন্টে আছে হচ্ছে আমাদের কাস্টমার, এরপর হচ্ছে আমাদের হচ্ছে কর্পোরেট এবং হোম অফিস। দেন আছে হচ্ছে আমাদের টপ 10 সিটি, সেলস এবং প্রফিটের দিক দিয়ে চিন্তা করে টপ 10 সিটি, যেটা একটা হচ্ছে সেল, একটা হচ্ছে প্রফিট। আমাদের এই যে কলাম যেগুলো, সেগুলো হচ্ছে সেল, এবং লাইন চার্ট হিসেবে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রফিট বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আছে আমাদের হচ্ছে সেলস ওভার টাইম, 2014 থেকে 2017 পর্যন্ত কোয়ার্টার ওয়াইজ আমাদের যে সেলসের যে প্যাটার্নটা, সেটা এখানে দেখানো হচ্ছে ওভার দ্য টাইমের। আচ্ছা, লাস্টলি আছে হচ্ছে আমাদের রিজিয়ন ওয়াইজ সেল এবং পার্সেন্টও, যে এখানে দেখানো হচ্ছে যে সেন্ট্রাল, ইস্ট, সাউথ, ওয়েস্ট, যে রিজিয়ন, সেই রিজিয়ন ওয়াইজ আমাদের যে সেল সেটা পার্সেন্ট ওয়াইজ দেখানো হচ্ছে। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করতেছে, ইন্টারঅ্যাক্টিভটা এটা আসলে কিভাবে? ধরুন আমি 2014-তে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন 2014 রেসপেক্টে টোটাল সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। মানে 2014 রেসপেক্টে কোথায় কি সেটা হয়ে গেছে। যেমন দেখেন, এই যে 2014 কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4, অনলি 4টা কোয়ার্টার 2014 সেটা দেখাচ্ছে। এবং 2014-তে সেলস বাই রিজিয়নে কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট সেটা দেখতে পারতেছি, সেগমেন্টে দেখতে পারতেছি। টোটাল সেল বাই ক্যাটাগরিতে আমরা দেখতে পারতেছি কোন ক্যাটাগরি বেস্ট সেলিং এ আছে। তো আমরা দেখতেছি এখানে এই যে চেয়ার, ফার্নিচারের চেয়ারটা হচ্ছে টপ সেলিং এ আছে, এবং টেকনোলজির এখানে ফোন সেকশন যেটা, সেটা টপে আছে। এরপর আমরা দেখতে পারতেছি হচ্ছে যে টপ 10 সিটির কথা যদি চিন্তা করি, তাহলে দেখতে পারতেছি যে আমরা এখানে ক্যালিফোর্নিয়া সবচেয়ে হাইয়েস্টে আছে, এবং প্রফিটের কথা যদি চিন্তা করি, এখানে এটা হাইয়েস্টে আছে। সো এই যে ব্যাপারগুলো এগুলো, এবং দেখেন একই সাথে কিন্তু কার্ডের রেজাল্টগুলো চেঞ্জ হয়ে গেছে, যে টোটাল কাস্টমার 2014-তে অনলি ছিল 1993, মানে 1993 জন টোটাল কাস্টমার।
কোয়ান্টিটি সেল হয়েছে আমার 7,581, টোটাল সেল হয়েছে আমার এত, টোটাল প্রফিট হয়েছে আমার এত। এরপর 2015 যদি আমি ক্লিক করি, দেখেন 2015 রেসপেক্টেড এটা চেঞ্জ হচ্ছে, 2016 চেঞ্জ দিলে 2016 রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। আমি চাইলে একই সাথে এখানে ক্লিক করে 2014 এবং 2016 আমি একসাথে দেখতে পারি, অথবা লাস্ট 2 ইয়ারের যদি আমি দেখতে চাই যে 2016 এবং 2017, তাহলে আমরা দেখতে পারি যে 2016 এবং 2017 প্রত্যেকটা ডেটা 2016 এবং 2017 আমাকে অ্যানালাইসিস এর মাধ্যমে আমাকে দেখাচ্ছে, এবং এখান থেকে আমি আসলে ডিসিশনগুলো নিব। যেমন ডিসিশনগুলো কিভাবে, যে এই যে দেখতেছি দেখেন 2016 এবং 2017 কথা যদি চিন্তা করি, এবং আমি একই সাথে যদি আরো কিছু নিয়ে আসি এখানে, ধরুন আমি একই সাথে, আচ্ছা কোয়ার্টারটা থাক, এটা আমি দেখব। আমি চিন্তা করতে পারি হচ্ছে ফার্স্ট ক্লাস, এবং একই সাথে চিন্তা করি করতে পারি আমি হচ্ছে সেকেন্ড ক্লাস। ওকে, সো আমি ডেটাকে সর্ট আউট করলাম 2016 এবং 2017, এবং ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এবং 4টা কোয়ার্টারই আমি রেখে দিলাম। So, এখন এখান থেকে আমি কি দেখতে পারতেছি, 2016 এবং 2017 দেখেন এই যে সেলস ওভার দ্য টাইমে সেটা কি ইনক্রিজ হয়েছে ডে বাই ডে। এবং আরেকটা অ্যানালাইসিস যেটা বুঝতে পারতেছি, যে এই ডেটাটা এইখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কোয়ার্টার 4, এবং এইখানেও কোয়ার্টার 4-এ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অথবা আমি পুরো ডেটার কথাও যদি চিন্তা করি, 2014-15 পুরোটাই যদি নিয়ে আসি, তারপরেও দেখেন এই যে পিক পয়েন্ট যেটা সেটা কোয়ার্টার 4, এই পিক পয়েন্ট যেটা সেটাও কোয়ার্টার 4, এই পিক পয়েন্ট যেটা সেটাও কোয়ার্টার 4, এবং লাস্টলি এটাও কোয়ার্টার 4। সো এখান থেকে আমি আসলে কি বুঝতে পারতেছি, যে প্রত্যেক বছর কোয়ার্টার 4-এ বেশি সেল হচ্ছে। সো আমার অ্যানালাইসিসটা একদম পিওর ডেটা যদি হয় আমার এইটা, এখানে এই ডেটা সেট থেকে কি আমি আসলে বুঝতে পারতাম যে আমার আহ, এই ভিজুয়ালাইজেশনগুলো যেখানে ওখান থেকে আমরা ইজিলি নিতে পারতেছি, এখান থেকে কি কোনোভাবে নেওয়া পসিবল? পসিবল না। সেইটা আমরা খুব সহজে পিভট টেবিল করে, এই যে আমরা এটাকে বলতেছি পিভট টেবিল বা গ্রুপিং, সেই পিভট টেবিল করে বিভিন্নভাবে সেখান থেকে এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসতেছি, যে ড্যাশবোর্ড থেকে আমরা খুব ইজিলি দেখতে পারতেছি যে কোয়ার্টার 4-এ, প্রত্যেক বছরের কোয়ার্টার 4-এ খুব হাই সেল হচ্ছে রাদার দ্যান ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার অ্যান্ড থার্ড কোয়ার্টার। সো এখন এইখানে আপনাদের কাছে আমার হচ্ছে একটা কোশ্চেন, কেউ বলতে পারবেন যে আসলে কেন কোয়ার্টার 4-এ বেশি সেল হচ্ছে, তাও প্রত্যেক বছরে, এবং সেটা গ্র্যাজুয়ালি? এনিওয়ান, কারো আইডিয়া? হ্যালো, কেউ বলতে পারবেন যে আসলে এইটার বিহাইন্ড রিজনটা কি হতে পারে, যে কেন কোয়ার্টার 4 প্রত্যেক বছরে বেশি সেল হচ্ছে? ওটার ফলটা বছরের শেষ সময়, প্রতি বছরের 3টা কোয়ার্টার অ্যানালাইসিস করার পরে শেষে টার্গেট অনুযায়ী সেল হচ্ছে আর কি, আমার জি, মতে। আচ্ছা, হ্যাঁ শেষ কোয়ার্টার, বাট শেষ কোয়ার্টারেই কেন বেশি হচ্ছে? অ্যানালাইসিস করছে বিভিন্ন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে অ্যানালাইসিস করতে করতে গিয়ে দেখা গেল যে আমাদের এই পরিমাণ বাকি আছে, এটা সেলস এর অনেক কিছু ডিপেন্ড করে। ওকে, ওকে, আর আর কেউ কিছু অ্যাড করতে চান? এনিওয়ান? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন এইটার বিহাইন্ডে রিজন হচ্ছে যে এই যে কোয়ার্টার 4টা, সেই কোয়ার্টার 4টা এটা নট অনলি জাস্ট হচ্ছে যে বছরের শেষ সময় ব্যাপারটা এইভাবে না, রাদার দ্যান ব্যাপারটা হচ্ছে এইভাবে যে এই সময়টাতে বিভিন্ন ধরনের অকেশন আছে। যেমন ধরুন হচ্ছে যে এটা একটা ইউএস এর ডেটা। সো ইউএস এর ক্ষেত্রে লাস্ট 4 মাসের ব্যাপারটা কি, ওদের ব্ল্যাক ফ্রাইডে আছে, ওদের 25th যে ডিসেম্বর, যেটাকে হচ্ছে ওদের কি বলে ওটাকে, 25শে ডিসেম্বর যেটাকে বলা, ওরা বড়দিন যেটাকে বলে, বা এই যে ওকেশন যেটা সেটা। বড়দিন বড়দিন। জি, বড়দিন। এরপর আরেকটা রিজন হচ্ছে যে নিউ ইয়ার। নিউ ইয়ারটা কি আসলে লাস্ট, মানে লাস্ট কোয়ার্টারের মধ্যেই পড়ে। সো নিউ ইয়ার, এই যে বড়দিন ফেস্টিভ্যাল, বা হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্ল্যাক ফ্রাইডে, এই যে সবকিছু, যে 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 রিজনগুলো সেগুলো, বা যে ওকেশনগুলো সেগুলো হচ্ছে
বছরের শেষ 4 মাসের মধ্যে পড়ে, যার কারণে এই কোয়ার্টারে রেদার দেন অন্য যে কোনো সময়ের থেকে সেলটা বেশি হয়, এবং সেলটা বেশি হওয়াটাই স্বাভাবিক। আপনি বাংলাদেশ মার্কেটের কথাও যদি চিন্তা করেন, সারা বছরের থেকে আমাদের 2 ঈদে বেশি সেল হবে, এটাই স্বাভাবিক। সো আমরা যদি ডেটা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে 2 ঈদ যেই কোয়ার্টারে পড়ছে সেই কোয়ার্টারে কম্পারেটিভলি বেশি সেল হচ্ছে। কেন? কারণ এই যে এই সময়টাতে অকেশন থাকে। সো ব্যাপারটা হচ্ছে এইভাবে যে আমাদের অ্যানালাইসিসগুলোকে এভাবেই কাজে লাগাতে হবে, আমাদের থিঙ্কিংটাও এভাবে চিন্তা করতে হবে, অ্যান্ড এইভাবেই আসলে আপনাদের ডেটার সাথে কথা বলতে হবে। সো দেখেন, এইভাবে আমরা বিভিন্নভাবে ড্যাশবোর্ডকে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। শুধু এভাবে না, আরও বিভিন্নভাবে এখানে ইন্টারাকশন নিয়ে আসা যেতে পারে, যেটার মাধ্যমে আমরা ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডগুলো দেখব। এবং এটা দেখেন এক্সেল দিয়ে করা, পুরোটাই এক্সেল দিয়ে করা। সো আপনারা এক্সেলের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো শেষ করার সাথে সাথেই আপনাদের এইরকম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, মডিউল অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেই অ্যাসাইনমেন্টগুলোতে আপনারা এই ধরনের বিভিন্ন ড্যাশবোর্ড করে আমাদের কাছে সাবমিট করবেন। আমরা সেগুলো রিভিউ করে দেখব আপনাদের সেখানে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, বা আপনারা আরও কিভাবে ভালো করতে পারেন। এবং আমরা নিজেরাও একটা এরকম ড্যাশবোর্ড আপনাদের করিয়ে দেখাবো, যেন আপনাদের করতে আরো বেশি ইজি হয়। সো এক্সেল বেসিক্যালি ড্যাশবোর্ডের জন্য না, তারপরও আমরা এক্সেল দিয়ে এত সুন্দর ড্যাশবোর্ড করতে পারি। মেইনলি আমরা ভিজুয়ালাইজেশনের পার্টটা করব পাওয়ার বিআইতে গিয়ে। সো পাওয়ার বিআইতে গিয়ে আপনারা আরো ভালো ড্যাশবোর্ড মেকিং করতে পারবেন। সো আমাদের এখন হচ্ছে স্টুডেন্ট ইন্টারাকশন এবং কিউএনএ তে আমরা যাচ্ছি। এখন আপনাদের আহ, কেউ যদি নিজে থেকে বলতে চান যে আপনারা হচ্ছে যে কেন ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্স প্রফেশন এই দিকে মুভ করতেছেন, কেউ ইচ্ছে থাকলে বলতে পারেন নিজে থেকে যে আপনি আহ, বলতে পারেন এভাবে যে আপনার নেম, আপনি কেন, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের এখন বিলং করেন, এবং আপনি কেন এই ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রি বা এই দিকে মুভ করতে চাচ্ছেন। সো কেউ চাইলে বলতে পারেন, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে চলে যাব। এনিওয়ান? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সজীব। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি। আমার প্রফেশন বেসিক্যালি আমি একজন ব্যাংকার। সো আমি আসলে ব্যাংকিং এর ব্যাক এন্ডে কাজ করি। ব্যাক এন্ডে বলতে হচ্ছে এটা কাইন্ড অফ অপারেশনস। অপারেশনসে মেইন কাজ হচ্ছে বিভিন্ন ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়। আহ, কারণ হচ্ছে আমাদের কি পরিমাণ আপনার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, তাদের কি পরিমাণ ব্যালেন্স আছে, কোন ক্যাটাগরির কাস্টমার বেসিক্যালি আমরা বেশি রেভিনিউ জেনারেট করতেছি কোন কাস্টমার বেস থেকে। এই ধরনের আরো অনেক রকমের ইস্যুস আছে। এবং আমরা প্রায় সময় চেক করে থাকি যে আহ, কোন ক্যাটাগরির কাস্টমার আসলে ফ্রড অ্যাক্টিভিটিজ এর মধ্যে বেশি ইনভলভ। এবং আমাদের অনেক ধরনের রিপোর্টিং সেটা বাংলাদেশ ব্যাংকে এবং আমাদের ইন্টারনালি করতে হয়। সো এইটা আমার একটা আহ, মানে এই এই জিনিসটা আসলে জানার জন্য বেসিক্যালি আমার এই কোর্সে ইনভলভমেন্টের একটা ইচ্ছা। সো হোপফুলি এক্স্যাক্টলি। যে এটার মাধ্যমে আমি আমি যেই অবজেক্টিভস গুলা চিন্তা করতেছি সেটা আসলে এই কোর্সের মাধ্যমে সেটা কভার করবে, এবং ওই আউটপুটটা আমি এখান থেকে বের করতে পারবো আশা করছি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আপনি আসলে একদম একটা একটা রিয়েল লাইফ সিনারিও আপনি হচ্ছে যে, এবং যেটা ফেস করতেছেন সেটাই শেয়ার করেছেন, এবং থ্যাংক ইউ এগেইন যে ইভেন রিলেভেন্ট আপনি একটা সেক্টর থেকে আহ, যে প্রবলেমগুলো ফেস করতেছেন এবং কেন ডেটা অ্যানালাইসিস দরকার সেটাও শেয়ার করার জন্য, যেটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশনে দেখলাম যে আমাদের ব্যাংকিংয়ে ফ্রড ডিটেকশন বা বিভিন্ন অ্যানালাইসিসে আমাদের ডেটা অ্যানালাইসিস দরকার। এবং আপনি একজন এক্সাম্পল যে আপনি এটা এবং ফেস করতেছেন, এবং সেই কারণে আপনার ডেটা অ্যানালাইসিস শেখা দরকার। সো এরকম কি আর কেউ আছেন যিনি হচ্ছে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান নিজে থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলছিলাম, জি। ঢাকা থেকে। তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। তো আমি এখানে কাজ করি, অপারেশনে কাজ করি।
এইখানে আমি ডেটা নিয়েই কাজ করি মূলত। আর আমি একটা রিটেল চেইনের অপারেশনটা দেখি আর কি। তো দেখা যায় যে এখানে আমার ডেটা নিয়ে প্রচুর পরিমাণ কাজ হয়। তো আমি যে কাজটা জানি মোটামুটি, মানে মোটামুটি চালানো যায় আর কি এটা দিয়ে। কিন্তু আসলে আমি চাই আরো ডিপ লেভেলে বা আরো একটু অ্যাডভান্স লেভেলে শেখার জন্য, যেটা থেকে আমার নিজের স্কিলটাকে আমি আরো ডেভেলপ করতে পারি। হ্যাঁ, স্কিলটা বাড়াতে পারি, বা বিভিন্ন প্রতিষ্ঠানের ইয়ে নিয়ে আমার একটু অ্যানালাইসিস করে আমার, মানে আমার যে গ্যাপ গুলা আছে এই গ্যাপ গুলাকে আর কি বের করা, এবং আমার বিজনেসটাকে আরো এক্সটেন্ড করা, এটাই আর কি মূলত। থ্যাংক ইউ ভাইয়া। রিটেল ইন্ডাস্ট্রি থেকে যেটা আমরা প্রেজেন্টেশনও দেখেছি যে রিটেল ইন্ডাস্ট্রি একটা ভালো জায়গা ডেটা অ্যানালিসিসের জন্য, এবং এখানে ডেটা অ্যানালাইসিস অবশ্যই দরকার, এবং এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি। সো হোপফুলি আপনারা হচ্ছে যে যারা যেই উদ্দেশ্য নিয়েই এখানে আসেন অ্যানালাইসিসের, দিন শেষে একটাই উদ্দেশ্য, আমরা অ্যানালাইসিস করব ডেটার সাথে কথা বলবো, ডেটাকে আন্ডারস্ট্যান্ড করব, ডেটাকে ভিজুয়ালাইজ করে মিনিংফুল ডিসিশন সেখান থেকে এক্সট্র্যাক্ট করে সেই ডিসিশনকে আমরা কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে আমাদের বিজনেস গ্রোথ বা আমাদের যেখানেই সাপোর্ট দেওয়া দরকার ডিসিশনে, সেখানে আমরা সাপোর্ট দিব। ওকে, আর কেউ আছেন যিনি এরকম ভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান? হ্যালো। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমি একটা এনজিওতে আছি। এনজিওর মধ্যে এখানে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালিসিস দেখা যায়, বিশেষ করে কমিউনিটি বেস আর কি। এছাড়াও আমরা এখন বর্তমানে যেগুলো এখন বিজনেস মডেলিটিতে যাচ্ছে, বিজনেস মডেলিটির কারণে ওখানে সেলস রিলেটেড অনেক কাজ হচ্ছে। যেমন আমি একটা এনজিওতে আছে যে ডিএসকে তে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে, ওখানে আমরা একটা পানির ট্রিটমেন্ট প্ল্যান করছি কমিউনিটি পর্যায়ে। ট্রিটমেন্ট প্ল্যান করার পরে ওখানে আমরা আবার কমিউনিটি অ্যাসেসমেন্ট করছি, ইনভেন্টরি করছি। ইনভেন্টরি করার পরে আবার ওদেরকে পানি বিক্রি করব। হুম, মানে জি বলতে গেলে এটা একেবারে বিক্রিটা ওরকম না, মোস্ট কমার্শিয়াল না, মানে মোটামুটি ভাবে আর কি। এখন পানি বিক্রি করতে যাওয়ার পরে দেখা গেল তাকে খাট বিক্রি করলাম, খাটের টাকা হলো 500 টাকা, কিন্তু সে প্রথমে দিচ্ছে 300 টাকা। এভাবে মানে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করার জন্য আমার এই নিডটা প্রয়োজন। কিন্তু এখন বর্তমানে কাজ করতে গিয়ে দেখতেছি এখানে শুধু এক ধরনের কাজ করলে হবে না, আমাকে এখানে এসকিউএল এর কাজ জানতে হচ্ছে, সাথে মানে রিলেটেড আর কি, ফর্মুলা ইউজ করে কিছু কিছু ডাটা রেডি করতে হয়। তো অনেক সময় তো আমরা তো এগুলো জানি না, যেমন মনে করেন 300 ইউনিট ডাটা বিক্রি হলো, 200 ইউনিট আছে একজনের, সরি 200 ইউনিট আছে একজনের, তারপরে 300, এইরকম কিছু ডেটা অ্যানালাইসিস করতে হয়। যার কারণে আমাদের কোর্সে দেখলাম এট এ টাইম এসকিউএল এবং দাঁড়াও, হুম, আচ্ছা সরি ভাই, এসকিউএল এবং জি, বুঝতে পেরেছি ভাইয়া। থ্যাংক ইউ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এবং আপনার মানে কাজ করতে গিয়ে ডেটার অ্যানালাইসিসের দরকার এই ব্যাপারটা যখন আসতেছে, এবং আমি এখন পর্যন্ত যার যার সাথেই কথা বললাম বা আপনাদের এক্সপিরিয়েন্স শুনলাম, যতটুকু বুঝতে পারতেছি যে আপনারা কাজ করতে গিয়ে বুঝতেছেন যে আসলে ডেটা অ্যানালাইসিস কতটা ইম্পর্টেন্ট, যার কারণে আসলে হচ্ছে যে আপনারা এইটাকে কাজে লাগানোর উদ্দেশ্যে বা এটা শেখার উদ্দেশ্যে বা ভালোভাবে আয়ত্ত করার উদ্দেশ্যে আপনারা আসছেন। আর এছাড়াও আপনাদের আরো, ক্লাসে, সরি জি জি, এছাড়াও সরি, প্রত্যেকটা ক্লাসে কি রেকর্ডিং ভিডিও রেকর্ডেডটা দিয়ে দেওয়া হবে নাকি রিজার্ভ রাখা হবে, এই যে হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন রেকর্ডিং বলতেছেন? রেকর্ডিং গুলো সবই দিয়ে দেওয়া হবে সাথে। আহ, কারণ আমি এর আগে ক্লাস করছি পাওয়ার বি একটা একটা দুইটা একাডেমিতে করছি, ওরা রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছে। কিন্তু আরেকটাতে ফ্লট হয়েছে, তা অনলাইন ভিত্তিক, এটা আসলে বলতে চাচ্ছি না, তারপরে বলতে হচ্ছে, এই জন্য বলতেছি। না না, আমাদের রেকর্ডিংগুলো আমরা সাথে সাথেই দিয়ে দেই। ওই দিন মানে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আমরা দিয়ে দেই, এর বেশি কখনো দেরি হয় না। আর চেষ্টা করি সাথে সাথেই দিয়ে দেওয়ার জন্য, যেদিন ক্লাস শেষ হয় ওই দিন রাতের মধ্যেই আপনাদের রেকর্ডিং আমাদের ইউটিউব চ্যানেলে প্রাইভেট আকারে আপলোড হয়। সেই লিংক আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া হবে, অ্যালং উইথ আদার্স যে নেসেসারি ফাইল আছে সেইগুলোর সাথে। এবং রেকর্ডিংয়ের যে অ্যাক্সেস সেগুলো হচ্ছে লাইফ টাইম থাকবে আপনাদের জন্য, ইনক্লুডিং আপনাদের যেটা বললাম, আমাদের এখানে যারা একবারে এনরোলড হয় তারা
ফিউচারের যে কোনো ব্যাচে ফ্রি অফ কস্টে পুনরায় আবার হচ্ছে সেই ব্যাচেও ক্লাস করতে পারে বা আহ, মানে সেখানেও কন্টিনিউ করতে পারে। সো এগুলোতে কখনো আমাদের মানে আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই, বা স্টুডেন্টদের আমরা যত ধরনের ফ্লেক্সিবিলিটি দেওয়া লাইক পসিবল আমরা দিয়ে থাকি। ওকে, আর এক থেকে দুইজনের থেকে আমি একটু এক্সপিরিয়েন্স শুনতে চাইবো, যদি কেউ নিজে থেকে বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি সিয়াম ভাইয়া। আমি সিয়াম বলছিলাম। আমি আসলে ডেটা অ্যানালিটিক্স নিয়ে আমি কোনো জব করি না, কোনো এই রিলেটেড কোনো জবে নাই, কিন্তু আমি রিসেন্টলি হচ্ছে মানে বাইরে যাব আর কি, দেশের বাইরে পড়ালেখা করার জন্য চিন্তা করছি। তো আমার সাবজেক্ট আমি চুজ করছি হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে আর কি, মাস্টার্সটা করব। তো এখন আমার হাতে অনেক সময় আছে, এই বছরের লাস্টের দিকে যদি আল্লাহ চায় তাহলে আমি যাব। তো এটার জন্য আর কি আপনাদের এই কোর্সটা আমার এনরোল করা। এখন আমি তো ডেটা সায়েন্স আর কি চুজ করছি আর কি মাস্টার্সের জন্য। আর এখানে আপনারা মনে হয় ডেটা সায়েন্স রিলেটেড কতটা টপিক মানে কভার করবেন না, কিন্তু তারপর হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স নিয়ে আর কি কাজটা বেশি করার আর কি ইচ্ছা। তো এটার জন্য আর কি আপনাদের এই কোর্সটা আমার আর কি চুজ করা। আপনাদের কোর্সের যে কারিকুলাম গুলো দিছিলেন ওইখানে দেখার পর দেখলাম যে মানে খুব ভালো আর কি ডিটেলস আর কি আপনারা কভার করবেন, যদি সবগুলো কভার করা হয় আর কি পসিবল হয়। তো আর কি এখানে এর জন্য আমার এই কোর্সটা আর কি এনরোল করা আর কি। থ্যাংক ইউ ভাইয়া। এখানে আমি কিছু বিষয় একটু বলি। প্রথমত হ্যাঁ, দেশের বাহির থেকে অনেক স্টুডেন্ট আমাদের আছে প্রিভিয়াস ব্যাচগুলোতে। জার্মানি থেকে আছেন, ইউএসএ থেকে আছেন, যারা মাস্টার্স করতেছেন ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ে। সো তারা আহ, মানে ওই স্টাডি করতে গিয়ে তাদের হচ্ছে যে দেখতেছেন না স্কিল ডেভেলপেরও প্রয়োজন। So, ওই জায়গা থেকে হচ্ছে যে তারা পরবর্তীতে বা ওই মাস্টার্স করা ডিউরিং দা মাস্টার্সের মধ্যে আমাদের কোর্সে অনেকে আছেন যারা জয়েন করেছেন এবং কমপ্লিট করেছেন। সো এই জায়গা থেকে আপনাকে ভাইয়া প্রথমত থ্যাংক ইউ যে আপনি শুরুতেই এই বিষয়টার ইম্পর্টেন্সটা আসলে বুঝতে পারছেন, যে আপনি যাওয়ার আগেই আপনি হচ্ছে স্কিলটা যতটুকু পসিবল ডেভেলপ করে যাওয়া। এখানে আপনি দুই দিক দিয়ে হেল্প হবেন বা বেনিফিটেড হবেন। ফার্স্ট অফ অল ওইখানে আপনি যে ওই যে সাবজেক্টের যে আপনার যে বেসিক বা ফাউন্ডেশন বা নলেজ, এইগুলো আপনার অনেক কিছুই কাভার হয়ে যাবে। সেকেন্ডলি, আপনি ডিউরিং দ্য টাইম ওইখানে আপনি যদি পার্ট টাইম বা স্টুডেন্ট ওয়ার্ক বা কোনো জব করতে চান, সেটাতেও আপনার হচ্ছে যে একটু হেল্প আসবে আই গেস। আর আমাদের যে ডেটা সায়েন্সের যে যে ব্যাপারটা বললেন আর কি, ডেটা সায়েন্স তো আসলে একটা সেক্টর। এর মধ্যে বিভিন্ন ধরনের মানে ডেটা সায়েন্স একটা সেক্টর, সেখানে ডেটা অ্যানালাইটিক্স একটা ইন্ডাস্ট্রি বা ডেটা অ্যানালিস্ট একটা একটা রোল, এরপরে মেশিন লার্নিং একটা রোল আছে। সো ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস সবই কভার করে। সো আমাদের এখানে বেসিক্যালি আমরা বলতে পারেন যে মেশিন লার্নিং পর্যন্ত যে টপিকগুলো সেগুলো সব কভার করব। এবং মেশিন লার্নিং এর কথাও যদি বলি, জাস্ট মেশিন লার্নিং মডেল বাদে মেশিন লার্নিং এর জন্য যে অ্যানালাইসিস করা প্রয়োজন, সেই ব্যাপারগুলো আপনি এই অ্যানালাইসিস থেকে শিখতে পারবেন। আর বেসিক্যালি এখানে সবগুলো টুলসই শেখানো হবে ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য: এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন। সো হোপফুলি আপনার জার্নিটা এখানে অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং এরপরে আপনারা যারা হচ্ছে মেশিন লার্নিং এর দিকে মুভ করতে চান, এই কোর্সের পরে আপনারা অ্যাডিশনাল জাস্ট মেশিন লার্নিং কিছু অ্যালগোরিদম যেগুলো আছে বা মডেল যেগুলো আছে সেগুলো শিখলেই আপনার হচ্ছে একদম ওই পাইপলাইনের মধ্যে ঢুকে যেতে পারবেন। এবং এরপরে যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন তাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, কারণ আপনার অ্যানালাইসিসের পার্টটা আপনারা অলরেডি অনেক কিছু জানেন। সো আশা করি আপনাদের এই ব্যাপারগুলো অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। ওকে, থ্যাংক ইউ অ্যাগেন। নেক্সট। আর কেউ আছেন যিনি আপনাদের কোনো জার্নি শেয়ার করতে চান? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ওবায়দুল হোসেন বলছিলাম। আমি আসলে এই ডেটা অ্যানালিসিস সম্পর্কে অনেক আগে ঘাটাঘাটি করে জানলাম। আমার আসলে এই ব্যাপারে কোনো ক্যারিয়ার না। আমি বর্তমানে হিসাব বিজ্ঞানে অনার্স করতেছি। তো আমার আসলে ক্যারিয়ার যখন চুজ করতে গেলাম, ক্যারিয়ার চুজ করতে গিয়ে মনে হলো যে ডেটা অ্যানালিটিক্সটা মানে শেখা দরকার বা এটা জানা দরকার ভবিষ্যৎ সম্পর্কে। তো এই কারণে আপনাদের কোর্সে আসা আর কি। জি জি, থ্যাংক ইউ ভাইয়া।
আসলে যুগের সাথে সবাইকেই তাল মিলিয়ে চলতে হবে, বা ইন্ডাস্ট্রি যে প্রতিনিয়ত আপডেট আসতেছে, নিউ নিউ টেকনোলজি আসতেছে, নিউ টেকনোলজি আসাতে অনেকে আসলে এভাবে ভাবে যে হয়তো জবের ক্রাইসিস হয়ে যাবে। হ্যাঁ, জবের ক্রাইসিস হবে যেগুলো ব্যাক এন্ডে পড়ে আছে বা যেগুলো ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, সেগুলোতে জবের ক্রাইসিস হবে। বাট নিউ অপরচুনিটি যখন আসে তখন সেই অপরচুনিটিতে আরো বেশি জব অপরচুনিটি ক্রিয়েট করে নিয়ে আসে। ফর এক্সাম্পল, ব্যাকডেটেড জব যদি লেটস সে 1 মিলিয়ন জব যদি অফ হয়ে যায় নিউ টেকনোলজি আসার কারণে, তাহলে আই বিলিভ নিউ টেকনোলজি আসাতে আরও 1 মিলিয়নের জায়গায় আরও কমপক্ষে 10 মিলিয়ন বা 50 মিলিয়ন জব নতুনভাবে ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল, মেশিন লার্নিংয়ের বা এআই এর কথা নিয়ে হচ্ছে অনেকেই আসলে এই জায়গাটাতে অনেকেই ফ্রাস্ট্রেটেড যে এআই আসাতে হয়তো বা অনেক জব রিপ্লেস হয়ে যাচ্ছে বা অটোমেশন হয়ে যাচ্ছে। আসলে হ্যাঁ, অটোমেশন হচ্ছে, একই সাথে এআই আরো অনেক বেশি বা অনেক গুণ বেশি জব ক্রিয়েট করতেছে। আমাদের জাস্ট দরকার এই যে নিউ যে টেকনোলজিগুলো সেগুলোর সাথে অ্যাডাপ্টিভ হয়ে, মানে অ্যাডাপ্টেড হয়ে যাওয়া আর কি, বা নিউ টেকনোলজিগুলোর সাথে মানে নিজেদেরকে হচ্ছে পরিচিত করে নিউ টেকনোলজিকে গ্র্যাব করা। তাহলেই দেখা যাবে যে আমরা আসলে টিকে থাকতে পারবো বা আরো ভালো অপরচুনিটি সামনে নিতে পারবো। ওকে, আর কেউ? আর কেউ আছেন যিনি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান? হ্যালো স্যার। জি, আমাকে স্যার বলতে হবে না, আমাদের কোর্স থ্রু আউট দ্য কোর্সে কোনো ইনস্ট্রাক্টরকেও স্যার বলতে হবে না, আমাদের ভাইয়া বললেই হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওই যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজে আমি আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটা মিস করছি আর কি। আমি জি জি। একদম এই যে 10 মিনিটের মতো হবে ক্লাসটা জয়েন করছি। কিন্তু আচ্ছা ভাই আচ্ছা। আসলে ওই আমি বাইরের কান্ট্রিতে একটু পড়াশোনার জন্য যাবো, তো কিন্তু আমার এই কম্পিউটার নলেজ নেই বললেই চলে আর কি। কিন্তু আমি ওই যে রিসার্চ করতে গেলে আমার ডাটা অ্যানালাইসিস লাগবে, তো তার জন্য আমি আর জি। কি এটা করতে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, রিসার্চেও ডেটা অ্যানালাইসিস অনেক বড় মানে একটা জায়গা আছে এখানে রিসার্চে। এছাড়াও দেখেন আমরা যে আহ, মানে অ্যাকচুয়াল ডেটা অ্যানালাইসিস ফিল্ডের যে রিসার্চ, এটার কথাও যদি বাদ দিই, নর্মাল যে রিসার্চও করি সেখানেও কিন্তু আমরা কি করি, দিন শেষে অ্যানালাইসিস করে করেই রিসার্চের যে ডিসিশনগুলো সেগুলো কিন্তু আমরা নিয়ে থাকি। বেসিক্যালি ডেটা জি অ্যানালাইসিস আপনাকে নট অনলি এই ধরনের টুল শিখাবে অথবা হচ্ছে যে আপনাকে এই টেকনোলজি সম্পর্কে ইন্ট্রোডিউস করবে, বাট অলসো আপনার মাইন্ডসেটটাকে অ্যানালাইসিস রিলেটেড করে দিবে, যে মাইন্ডসেটটা আপনার হবে হুম, এরকম যে আপনার ডিসিশনগুলো ফিউচারে নেবেন আপনি ডেটা ড্রিভেন বা ডেটার উপর বেসিস করে, নট মানে নট বিকজ হচ্ছে যে আপনি আপনার মন চাচ্ছে বা ইনস্টিংক্ট চাচ্ছে যে আপনি হচ্ছে এটা করবেন, সেটা না। বরং আপনি যে ডিসিশনগুলো নেবেন সেগুলো ইভেন মানে ওয়ার্কলোডের বাইরে গিয়েও বা রিয়েল লাইফেও সেগুলো ডেটার উপর ডিসিশন নেবেন। এই যে স্কিলগুলো সেগুলো আপনাদের সফট স্কিল হিসেবে ডে টু ডে লাইফে অনেক বেশি কাজে আসবে বলে আমি মনে করি। জি 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 ভাই। আর ভাই আরেকটা, যে আমি ভাইয়া আমার অনার্স এবং মাস্টার্স ভাইয়া ইংলিশে, কিন্তু আমি বাইরের কান্ট্রিতে গেলে ভাইয়া আমি ওই যে তো আমার জবের ক্ষেত্রে একটু সার্ভাইভ করতে, তো সেক্ষেত্রে ভাই আমি ওই যে অনেকদিন ধরে একটু জানতে চাচ্ছি যে মেশিন লার্নিং এই বিষয়টার উপর আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এটা কি। আচ্ছা, মানে মেশিন লার্নিং কি সেটা জানতে চাচ্ছেন? জি 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 জি। ওকে, আমি অথবা এটা কি আমার পক্ষে পসিবল, যে আমি এটা কি আসলে শিখা পসিবল, আচ্ছা এটার মাধ্যমে আমি আমি পসিবল কিনা, একটু আচ্ছা যদি আচ্ছা বলতেন। আচ্ছা, মেশিন লার্নিংকে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের কথা ধরে যদি চিন্তা করি তাহলে ব্যাপারটা এরকম যে ধরুন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখতেছেন, যেটা আমি একটু আগেও বলছি ক্লাসে, অথবা আপনি হচ্ছে যে কোনো ওয়েবসাইটে আপনি ভিজিট করছেন কোনো প্রোডাক্ট কেনার জন্য। লেটস সে হচ্ছে আপনি অ্যামাজনের কথাই চিন্তা করুন। সো এই সব জায়গাগুলোতে আপনি যখন যাবেন দেখবেন কি আপনি আহ, যেই প্রোডাক্টটা আপনি দেখতেছেন ওই রিলেটেড প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করতেছে। ফর এক্সাম্পল ধরুন আপনি আপনি হচ্ছে একটা ম্যাকবুক আপনি কিনলেন। সো ম্যাকবুক কেনার কারণে মেশিন লার্নিং এর মাধ্যমে ওয়েবসাইট বুঝে যাবে, অ্যালগোরিদমের মাধ্যমে বুঝে যাবে যে আপনি একটা
অ্যাপলের ম্যাকবুক কিনছেন, সো তার মানে কি আপনার নেক্সট যদি কোনো অ্যাক্সেসরিজের দরকার হয় সেটা আপনার অ্যাপলের দরকার হবে। সো আপনাকে দেখা যাবে যে সাজেস্ট করতেছে যে অ্যাপলের পাওয়ার ব্যাংক, অথবা অ্যাপলের কোনো ডঙ্গেল, অথবা কোনো কেবল, অথবা অ্যাপলের এক্সটার্নাল কোনো কিবোর্ড, অথবা আইফোন সাজেস্ট করতেছে। সো এই যে ব্যাপারটা জি আপনাকে ক্যাটাগরাইজড ভাবে সাজেস্ট করতেছে। আপনি এমন না যে আপনি কিনলেন হচ্ছে ম্যাকবুক, আপনাকে সাজেস্ট করতেছে গিয়ে কোনো জামা কাপড়। সো এই যে জি পার্সোনালাইজ যে সাজেশনটা, যেটা আপনার বিহেভিয়ারের উপরে সাজেস্ট করতেছে, আপনার জি প্যাটার্নের উপর, আপনার ডেটার উপরে অ্যানালাইসিস করে সাজেস্ট করতেছে অ্যালগোরিদমের মাধ্যমে, সেই অ্যালগোরিদমটাই হচ্ছে মেশিন লার্নিং, এবং ওইটা মেশিন লার্নিং এর মাধ্যমে কাজ করতেছে। ইউটিউবের কথা যদি চিন্তা করি, আপনি ধরুন একটা স্পেসিফিক সিঙ্গারের গান আপনি পছন্দ করেন, আপনি তার গান দেখতেছেন, শুনতেছেন, আপনাকে দেখবেন নেক্সটে ওই রিলেটেড গানই আপনাকে সাজেস্ট করতেছে, জি কারণ হবে জি ইউটিউব রিকমেন্ডেশনটা মেশিন লার্নিং এর মাধ্যমে ইন্টিগ্রেট হয়ে আপনাকে সাজেস্ট করতেছে। সো এইটা হচ্ছে জি রিয়েল লাইফের এক্সাম্পল মেশিন লার্নিং এর। এখন মেশিন লার্নিং শেখার জন্য ইলিজিবল কিনা সেই ব্যাপারটা আসলে টোটালি ডিপেন্ড করবে আপনি কতটা ডেসপারেট সেটার উপরে। এবং হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আহ, মানে ইঞ্জিনিয়ারিং, এটা একটা ইঞ্জিনিয়ারিং মানে রোল বলতে পারেন। সো এইখানে ম্যাথের ব্যাপারটা অনেক বেশি দরকার। ডেটা সায়েন্সের কথা যদি আমি বলি, ডেটা সায়েন্স তিনটা সেক্টর নিয়ে বিল্ড হয়েছে। একটা হচ্ছে প্রথমেই আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, 2 নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্স, 3 নাম্বার হচ্ছে কম্পিউটার সায়েন্স। আমি যেভাবে সিরিয়ালি বললাম, এই সিরিয়ালেই ইম্পর্টেন্স এটা। স্ট্যাটিস্টিক্সের গুরুত্বটা মেশিন লার্নিং এ এতটা যে একজন প্রফেসর, একজন রিনাউন্ড প্রফেসর বাংলাদেশের, আহ, উনি অনেক বড় মাপের একজন প্রফেসর, উনি বলছিলেন যে স্ট্যাটিস মানে মেশিন লার্নিং এর নামকরণ যদি অন্যভাবে হতো, তাহলে সেটার নামকরণ হতো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। সো মেশিন লার্নিং অল অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। অনেক আগে আমরা যখন সেটা আমরা যারা যেটাকে স্ট্যাটিস্টিক্স নামে জানতাম, সেই স্ট্যাটিস্টিক্সের উপরেই কিছু কম্পিউটার সায়েন্সের বলতে পারেন যে ঘষা মাজার কারণে সেটাতে মেশিন লার্নিং এ রূপান্তর হয়ে আসছে। ব্যাপারটা এরকম। সো তার মানে আপনাকে স্ট্যাটিস্টিক্সে ফোকাস করতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিক্সে ফোকাস করতে হবে। সো এই যে এই টার্মগুলো যদি আপনারা হচ্ছে নিজেরা, যারা যারা মেশিন লার্নিং এ যেতে চান, নিজেরা নিজেরা যদি একটু শিখে নিতে পারেন, বা আপনারা সাহস করেন, সেক্ষেত্রে মেশিন লার্নিং ইজিলি মুভ করতে পারেন। সরি, আমার আরেক কথা জানা ছিল। জি ভাই জি জি, বলুন। আচ্ছা, আমাদের এখানে কি ডাটা এন্ট্রি কিভাবে করা হবে? যদি আমরা কোনো গুগল শিটে ডাটা এন্ট্রির জন্য একটা ফরম্যাট তৈরি করতে চাই, অনেক সময় দেখা গেলে ফিল্ড পর্যায়ে ডাটা কালেকশন করতে হবে, ইনভেন্টরি হবে। ইনভেন্টরির জন্য আমাকে একটা কি করতে হবে? ডাটা এন্ট্রি করার একটা কি বলেন ড্যাশবোর্ড তৈরি করতে হবে, যেখান থেকে ডাটা স্টোর হবে, ওখান থেকে আমি কালেকশন করব। এই জাতীয় কোনো কিছু শেখানো শেখানো যা হবে? আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আমাদের এখানে ডেটা এন্ট্রি শেখানো হবে না। ডেটা এন্ট্রি আলাদা একটা রোল, এটা জাস্ট হচ্ছে ডেটা এন্ট্রি করা। সো ডেটা এন্ট্রি এন্ট্রি মানে এন্টার করা ডেটা, যেটা আমরা ডেটা সেট বলতেছি, সেইখান থেকে আমাদের কাজগুলো শুরু হবে, এবং সেই জায়গা থেকে ডেটা শুরুতে আসবে বিজনেস কোশ্চেন, বা আমার কি ধরনের ডেটা লাগবে, ডেটা কালেক্ট থেকে শুরু করে সেটা ক্লিনিং এর মাধ্যমে ফাইনাল ড্যাশবোর্ড বা রিপোর্টিং পর্যন্ত হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমি ডেটা এরকম ডাটা এন্ট্রিটা আসলে এন্ট্রি আলাদা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বুঝিনি, আবার আমার একটু একটু বলবেন। প্রয়োজন আছে। জি, আবার একটু বলবেন। ডাটা এন্ট্রি ওই সাইটটা যদি শিখতে চাই, আমাকে কোন আচ্ছা, সেক্টর চুজ করতে ডেটা হবে? ডেটা কারণ এন্ট্রিটা তো, কথা হচ্ছে জি জি, কারণ হচ্ছে কি, আমি বলি ইনভেন্টরি করতে হয়। ইনভেন্টরি করতে হলে ডাটাটা এন্ট্রি করতে হবে, তো আমাকে এন্ট্রিও করে দিতে হবে। আমাদের কোনো আলাদা কোনো সফটওয়্যার নাই, তখন কি করতে হবে? কারণ মনে করেন প্রায় 20,000 30,000 এরকম ডেডি ডাটা, সেলস ডাটা এন্ট্রি করতে হবে, সবগুলো নিজেকে করতে হবে। কারণ আচ্ছা মনে এই করেন যে ডাটা এন্ট্রি ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কোন কোর্স করতে হবে, বা কোন সেক্টরে গেলে না আমি না, আমার যে আসলে আসলে ডেটা এন্ট্রি আসলে ওইভাবে কোনো স্কিল না যেটা আপনি হচ্ছে কোনো কোর্স করতে হবে। ডেটা এন্ট্রি আপনি হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কোনো সোর্স থেকে আপনার ডেটাকে কালেক্ট করে সেই ডেটাকে সফটওয়্যারে সঠিকভাবে টাইপ করে ইনপুট দেওয়া, এটাই হচ্ছে যে মেইনলি ডেটা এন্ট্রি। সো এইটা বেসিক্যালি যেভাবে করা হয়, আমি যদি একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে আপনার কিভাবে করতে পারবেন। যেমন ধরুন, আমরা কোনো দোকানের হিসাব নিকাশের কথা চিন্তা করতে পারি, যেটা ধরেন এক্সেলে
করবে। সো ডে টু ডে লাইফে যে কত বিক্রি হচ্ছে, কত টাকা আসছে, বা কি কি প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কত কোয়ান্টিটি বিক্রি হচ্ছে, এই যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো সেগুলো এক্সেলে কিন্তু টাইপ করে তুলতে হয়। কেউ হয়তো টাইপ করে তুলতেছে, এইটাই ডেটা এন্ট্রি। অথবা ধরুন আপনি অনলাইনের ফর্মের কথা চিন্তা করতে পারেন, যে আমরা অনেক সময় বিভিন্ন সার্ভে ফর্ম দেখা যায় ইউটিউবে বা গুগলে, হঠাৎ করে দেখবেন একটা সার্ভে ফর্ম চলে আসছে। সো এই সার্ভে ফর্মগুলো যেগুলো হয়তো নাম চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, বা কি এক্সপিরিয়েন্স আছে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনি যে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, এটা একটা ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে। সো এটার ডেটা এন্ট্রি আপনি করতেছেন। এরপরে আসতেছে ধরুন হচ্ছে যে হাসপাতালের কথাও যদি চিন্তা করি, আমরা নিয়মিত হসপিটালে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, সেখানে যে আমাদের ডেটাগুলো কম্পিউটারে অটো রেকর্ড হচ্ছে, স্ক্যানের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, বা ম্যানুয়ালি হোক, সেই যে রেজাল্টগুলো, এগুলো হচ্ছে এক্সেলে তুললেই সেগুলো হচ্ছে যে ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে। আর অনলাইনে আবার আপনি ধরুন সুপার শপের কথা চিন্তা করুন, কোনো সুপার শপে আপনি গেছেন বা কোনো মার্কেটে গেছেন, কোনো প্রোডাক্ট কিনছেন, সেগুলো আপনি কম্পিউটারে জাস্ট চেক আপ করে যে প্রোডাক্টগুলো কিনছেন, সেগুলো তো কম্পিউটার স্টোর হয়েছে। সেই স্টোরগুলো হয় সিএসভি আকারে হতে পারে বা অন্য কোনো ফরম্যাটে হতে পারে। সেই ফরম্যাটগুলো ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে, সেই এন্ট্রিগুলো আপনি ধরেন এক্সেলে জাস্ট নিয়ে আসবেন। সেটা আমরা দেখাবো যে আপনি এক্সেল থেকে কি সিএসভি ফাইল থেকে বা সিএসভি ফরম্যাটেড ডেটা আপনি কিভাবে এক্সেল নিয়ে আসবেন, সেটা আমাদের এখানে দেখানো হবে। যে কমা সেপারেটেড ভ্যালু, ওটা আপনি কিভাবে এক্সেলে নিয়ে আসলে ওটা অটোমেটিক্যালি এক্সেলে ফিট হয়ে এক্সেল আকারে ডেটা হয়ে যাবে। সো মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডেটা এন্ট্রি এটা আপনাকে যে শিখতে হবে এমন না, ব্যাপারটা হচ্ছে আপনি কোথা থেকে ডেটা এন্ট্রি করবেন, আপনি সেটা ম্যানুয়ালি করবেন কিনা। যদি ম্যানুয়ালি করেন, আপনাকে ম্যানুয়ালি টাইপ করে করে করতে হবে। আপনি যদি অনলাইন থেকে কোনো ফর্ম থেকে নেন, আপনি কোনো ফর্ম ডাউনলোড করে সেইখান থেকে কালেক্ট করতে পারেন। মানে ব্যাপারটা এভাবে কাজ করে। মানে আপনি কি বুঝতে পেরেছেন আসলে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বুঝতে পেরেছি। তো আমরা তো এখানে ফিজিক্যালি কাজ করতেছি। অনেক জি সময় গুগল শিটে একটা শিট করে দেওয়া হলো, ওখানে আমার 5 থেকে 7 জনের স্টাফ ইনভেন্টরি করছে ফিল পর্যায়ে, 10 থেকে 12টা আইটেম নিয়ে ইনভেন্টরির উপর অ্যানালাইসিস করতে হচ্ছে। ওই ইনভেন্টরির ডাটাটা এক্সেলে আসলো, ওই এক্সেল থেকে আমি অ্যানালাইসিস করতেছি। আমার কথা হচ্ছে ওইরকম গুগল শিট করে দিয়ে ডাটাটা এন্ট্রি হবে, তারপর কিংবা ইনফরমেশনটা এভাবে এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরেই অ্যানালাইসিস হয় আর কি। ওই সিস্টেমটার জন্য আমাকে কি করতে হবে, আমি এই জিনিসটা জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ওই যদি সিস্টেমটা দেখানো হবে যে আপনার ওই যে গুগল ফর্মেট ডেটা বা হচ্ছে অন্য কোনো ফর্মেট ডেটা আমরা কিভাবে এক্সেলে নিয়ে আসতে পারি, বা ওইটা কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো আপনারা পাবেন। ব্যাপারগুলো পাওয়া হয়, তার যেমন জি আমি আমার একজন কলিগ সে গুগল ডাটা এন্ট্রি করার জন্য গুগল শিট গুলা করে যে, আমাদের 5-7 জন স্টাফ আছে, ওনারা ফিল্ড পর্যায়ে গিয়ে ইনভেন্টরি করে, কোয়েশনারি করে, এগুলা কি করে, ডাটাগুলো গুগল শিট অটোমেটিক সেট হয়ে যাচ্ছে, এরপর ওখান থেকে এক্সেলে নিয়ে ডাটাগুলো জি জি, অ্যানালাইসিস করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কথা ওকে। হচ্ছে আমি ওইরকম গুগল শিট যদি করতে চাই, ডাটা এন্ট্রি ফরম্যাট করে, ওইটা একটু করার প্রয়োজন না, হ্যাঁ হ্যাঁ, ডাটাগুলো রেডি করে। আপনি এগুলো কি খুব বলছেন? ইজি, এগুলো হচ্ছে চাইলেই দেখানো যাবে, এগুলো সমস্যা নেই। না, এগুলো আপনি বলতেছেন সাইডে দেখানো যাবে, কিন্তু মনে করেন এগুলো তো কোন সেক্টরে গেলে আমার এই জিনিসটা সুবিধা হবে, এই ধরনের ফরম্যাট আমি বানাইতে পারবো ডাটা স্টোর করার জন্য, ডাটা সেলস ডাটা তৈরি করার জন্য। না, এটা এটা তো আসলে, হ্যাঁ, এটা তো আসলে আপনাকে ডিপেন্ড করতেছে যে আপনি কোন সেক্টর থেকে করবেন। অনেক সময় আপনার গুগল ফর্মের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি গুগল ফর্ম দিয়ে করবেন। অনেক সময় আপনার হচ্ছে টেক্সট ডেটার প্রয়োজন হতে পারে, জাস্ট টেক্সট ডেটা, সেই টেক্সট ডেটাও সম্ভব। আপনি অনেক সময় বিভিন্নভাবে করতে পারেন, এটা সেটা আপনার আসলে ডিপেন্ড করবে যে আপনার কোন কাজের জন্য আপনি কিভাবে করতেছেন। ফর এক্সাম্পল আমি যদি আমাদের কোর্সের কথা বলি, যেমন আপনারা হচ্ছে যে আরেকটা কথা, যেমন খবর সফটওয়্যার আছে, খবর সফটওয়্যারের মাধ্যমে ডাটা কি করা হয়, আমরা বিশেষ করে খবর সফটওয়্যার ইউজ করে ডাটাগুলো ইনভেন্টরি করা হয়, ওখান থেকে অ্যানালাইসিস করা হয়। জি জি জি। তখন যেমন কবি সফটওয়্যারের জন্য আমার ডাটা এন্ট্রি ডেভেলপ করার জন্য আমার কি করা দরকার, কবি সফটওয়্যার অনলাইনে আছে, আমি ওখান থেকে ডাটা এন্ট্রির কিছু ড্যাশবোর্ড করলাম, ওখানে 10-12 জন স্টাফে প্রতিদিন ডে টু ডে ডাটা কালেকশন করে ইনপুট দিল, ওখান থেকে তখন ডাটাটা এক্সেলে যায়, সেখান থেকে অ্যানালাইসিস শুরু না, হয়। এই যে এই পার্টটা আপনি হচ্ছে সফটওয়্যার রিলেটেড এন্ট্রির জন্য যে পার্টটা বলেন, এই পার্টটা আবার হচ্ছে ডিফারেন্ট একটা পাথ। সো এই ব্যাপারগুলো আমাদের এখানে থাকবে না। আমাদের এখানে এর পরের ডেটা কালেক্ট থেকে শুরু করে ওইখান থেকে অ্যানালাইসিস লেভেল পর্যন্ত ওই দিকে আমাদের হচ্ছে যে আমাদের ওটা যে, কোন পার্টের, মানে ওই জি যে জি, পার্ট। কাজটা করে ওটা কোন পার্ট, আমার পার্টটা জানতে চাচ্ছি আর কি আমি। আপনার সেই পার্টটাই তো ডেটা এন্ট্রি বা ডেটা কালেকশনের পার্ট আর কি বলতে পারেন আপনি।
না, ওইটা জানতে হলে আমাকে মানে কোন কোর্স করতে হবে বা কার শরণাপন্ন হতে হবে, কিংবা আপনাদের কোন জায়গায় আমি ক্লাস করলে এই জিনিসটা এনরিচ করতে পারবো। আচ্ছা, এটা আমি এখন বলতে পারছি না। আপনি হচ্ছে যে এটার জন্য আমাদের কাউকে নক দেন, অথবা আমাকে নক দেন গ্রুপ থেকে। এটা নিয়ে আমি হচ্ছে আপনাকে পার্সোনাল ভাবে পরে কথা বলবো এটা নিয়ে। ওকে, ফাইন। ওকে, আলোচনা ভালো হলো। ওকে, ওকে। সো আচ্ছা, আমরা অনেকেরই এক্সপিরিয়েন্স জানলাম। এখন হচ্ছে আপনাদের কারো কোশ্চেন থাকলে আমরা 10 মিনিট কিউএনএ করবো, দেন আমাদের ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আমি আপনারা হচ্ছে যে যারা কোশ্চেন করবেন তারা হচ্ছে রেডি হন। আর আমি চ্যাট বক্স থেকে যে কোশ্চেনগুলো আসে আগে, সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, রেকর্ড শেয়ার করা হবে, এবং হচ্ছে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। জি, ওকে। এর বাইরে আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন করতে পারেন। জি, আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। জি আহ, ভাই, বলুন। সেটা হচ্ছে যে আমি যেটা শুনলাম আর কি, মানে এতক্ষণ অনেকের কথা, আমার যেটা মনে হলো যে এখানে আসলে খুবই স্বাভাবিক মাল্টিপল টাইপের রিকোয়ারমেন্টের পিপল আছে, যারা আসলে বিভিন্ন প্রফেশনের বিভিন্ন ইয়ের। তো আহ, আমরা যারা বেসিক কিছুটা আমাদের আইডিয়া আছে, তাদের আসলে অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস দরকার। আর একবারেই যারা আসলে নতুন, ইভেন অনেকে কম্পিউটার সম্পর্কেই দেখলাম নলেজ খুব কম। তো এই জিনিসগুলো আসলে মিটিগেট কিভাবে করবেন আপনারা? কারণ হচ্ছে যে আচ্ছা, আহ, ধরেন এক্সেল, আপনি আপনার যে আমি ওই শুরুর দিকের যে আপনার স্লাইড গুলো দেখলাম, সেখানে আপনার লেখা আছে যে টপিক গুলি কভার করবেন, তার মধ্যে এক্সেল আছে, পাওয়ার বিআই আছে। সো এক্সেল ইটস আ ভাস্ট থিং। এখন ধরেন কপি করে পেস্ট করা, এটাও একটা এক্সেলের কাজ। আবার ধরেন আপনি ভিলুকআপ বা আহ, আপনি এর উপরে পাইভট টেবিলের কাজগুলি করা, ওইটাও এক্সেলের কাজ। সো আমি আমি নিশ্চয়ই বুঝাতে পারছি যেটা জি জি, আমি আমি। বুঝতে পারছি। এবং জি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। মানে থ্যাংক ইউ কোশ্চেনটার জন্য আসলে আর কি। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। সো এইখানে বেসিক্যালি হচ্ছে যে আমাদের যে ফুল কোর্সটা, সেটা বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স পর্যন্ত বা ইন্টারমিডিয়েটেরও পর পর্যন্ত ওইভাবেই ডিজাইন করা, বলতে পারেন অ্যাডভান্স পর্যন্ত ডিজাইন করা। সো বেসিকটাও আমরা যেভাবে কাভার করবো, আমরা অ্যাডভান্সও কাভার করবো। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিভাবে আমাদের যে প্রত্যেকটা মডিউল যখন শুরু হবে, তখন আমাদের যে ফুল কারিকুলামটা যদি দেখে থাকেন, যেভাবে ডিজাইন করা আছে ওইভাবেই ক্লাসগুলো হবে। এবং এর মাধ্যমে আমাদের, ফর এক্সাম্পল, ফার্স্ট এক্সেলের কথা যদি চিন্তা করি, এক্সেলের ফার্স্ট ক্লাসটা এরকম যে ইন্ট্রোডাকশন টু এক্সেল এবং যে অ্যানালাইসিস যে ব্যাপারটা সেটা। সো ওইখানে এক্সেল কি, এইটা যে একটা এক্সেল, সেটা থেকে শুরু করে এক্সেলের যে আহ, যে ইন্টারফেসটা আছে পুরোটা হচ্ছে যে সেখানে বুঝিয়ে দেওয়া। আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে যে এটা এক্সেল মডিউলে। সো ওইখানে প্রথম ক্লাসটা হয়তো বা অ্যাডভান্স যারা আছেন, আপনারা ইন্টারমিডিয়েটের যারা আছেন, তারা হয়তো বা একটু মানে একটু এদিক সেদিক লাগতে পারে। বাট গ্র্যাজুয়ালি শেষের দিকে বা মাঝ থেকে শেষের দিকের যে ক্লাসগুলো, সেগুলো যে অ্যাডভান্স টপিক দিয়ে যেগুলো ডিজাইন করা, সেগুলো অ্যাডভান্স ভাবে হবে। যেমন আপনি যেটা বললেন যে এক্সেলের তো আসলে, ফর এক্সাম্পল, আমি ফর্মুলা বা ফাংশন মেনটেন করেও সাম করতে পারি, বা একটা ফাংশন করতে পারি এক্সেলে। আবার সাথে ভি লুকআপ, এক্স লুকআপ, বা আরো অ্যাডভান্স লেভেলের যে আমার যে ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমাদের সবগুলোই আছে। ভি লুকআপ, এক্স লুকআপ, বা অ্যাডভান্স যে অ্যানালাইসিস, সেগুলোও যেমন দেখানো হবে, বেসিকও তেমন দেখানো হবে। বেসিক্যালি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেওয়া হবে। এর মাঝখানে সবাই অটোমেটিক কভার হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? আপনার মোবাইল নাম্বারটা যদি একটু শেয়ার করা হয় আর কি। আচ্ছা, মোবাইল নাম্বার আমি হচ্ছে চ্যাট বক্সে লিখে দিচ্ছি অ্যাডমিশন রিলেটেড কন্ট্যাক্টের জন্য। বা যারা এখানে হয়তো দুই একজন বাহির থেকে জয়েন করেছেন পেজ থেকে, তাদের যেন হেল্প হয়। ওকে, আমি আপনাদের একটা
মানে একটা মেসেজ দিয়েছি, দেখেন এইটা আপনারা হচ্ছে যে কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যারা বাহির থেকে জয়েন হয়েছেন। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে স্যার? জি জি ভাইয়া বলুন। ভিজুয়ালাইজেশনের জন্য কি কি টুলস, শুধু কি এক্সেল আর পাওয়ার বিআই দিয়ে করা হবে নাকি না পাইথনের? হ্যাঁ, বেসিক্যালি ভিজুয়ালাইজেশন আমরা এক্সেল দিয়ে করার কথা না, বাট এক্সেল দিয়েও ভিজুয়ালাইজেশন করাবো, কারণ অ্যাডভান্স লেভেল আমরা এক্সেলেও দেখব। একদম অ্যাডভান্স লেভেল করবে এক্সেলেও, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল এক্সেলেও করব। যার কারণে এক্সেলেও আমরা ভিজুয়ালাইজেশনটা রাখছি, যেন ইভেন অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন আমরা যেন করতে পারি। এরপরে হচ্ছে যে আমরা মেইনলি ভিজুয়ালাইজেশনের টুল পাওয়ার বিআই কে কাজে লাগাবো। আপনাদের হয়তো বা পাওয়ার সাথে বিআই তো প্রিমিয়াম, এটা ফ্রি ভার্সন দিয়ে কাজ না, করা যাবে? হ্যাঁ, পাওয়ার বিআই ডেস্কটপ দিয়ে কাজ করতে পারবেন। এরপরে আমরা হয়তো বা আপনাদের আহ, যদি কোনো সময় ফ্রি ক্লাস একটা দেই বা বোনাস ক্লাস দেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্যাবলু অথবা গুগল লুকার স্টুডিওতে একটা ক্লাস দিয়ে দিব, যেন ওই ইন্টারফেসটা সম্পর্কে আপনারা পরিচিত হয়ে যেতে পারেন। দেন আমাদের সিকুয়েলের যে কোয়েরিং এর যে কাজগুলো সেগুলো থাকবে। আর পাইথনে গিয়েও আমরা ভিজুয়ালাইজ করবো অ্যাডভান্স ভাবে। পাইথনের আমরা নামপাই এবং পান্ডা দিয়ে যে বেসিক যে আপনার হচ্ছে যে ডেটা রিলেটেড, ক্যালকুলেশন রিলেটেড বা মানে ফর্মুলা রিলেটেড কাজগুলো, সেগুলো আমরা করব বা ইরর হ্যান্ডলিংগুলো করব। এরপরে আমরা ম্যাটপ্লটলিব এবং সিবন দিয়ে অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস এক্সেল দিয়েও করব। পাইথনের ওই যে প্লটলি ড্যাশ লাইব্রেরি, এগুলা কি শেখানো হবে? সরি, আমি কথাটা বুঝতে পারিনি, আবার একটু বলবেন? প্লটলি ড্যাশ লাইব্রেরি প্লটলি পাইথন। প্লট না না, আমাদের হচ্ছে যে এখানে পাইথনের 4টা যে ইম্পর্টেন্ট লাইব্রেরি, ডেটা সায়েন্সের লাইব্রেরি বলতে পারেন, এইগুলো যারা ডেটা সায়েন্স মেশিন লার্নিং করে তারাও মোটামুটি তাদের জন্য এইগুলো হচ্ছে ওয়ান অফ দা টপ, মানে মানে লাইক টপ 6-7-এর মধ্যে যে 4টা লাইব্রেরি, টপ 5-6টার মধ্যে যে লাইব্রেরি, সেগুলো আমরা সবগুলো কভার করব। ইভেন পাইথনেও নামভাই, পান্ডা, ম্যাটপ্লটলিব এবং সিভন। এবং এখানে আপনাদের নামপাই দিয়ে নিউমেরিক্যাল ক্যালকুলেশন, পান্ডাস দিয়ে আপনাদের হচ্ছে ডেটা হ্যান্ডলিং, ডেটা মিসিং, মানে মিসিং ভ্যালু হ্যান্ডলিং বা ডেটাকে বিভিন্নভাবে মডিফাই করা, সেগুলো আপনারা হচ্ছে পান্ডাস দিয়ে করবেন। এবং ম্যাটপ্লটলিব দিয়ে ড্যাশবোর্ড করবেন। অ্যাডভান্স লেভেলের ম্যাটপ্লটলিবের জন্য, অ্যাডভান্স লেভেলের ড্যাশবোর্ডের জন্য বা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা হচ্ছে সিবন ইউজ করব। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কাফিল ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আমি আন্তর্জাতিক সিনেমা আর আন্তর্জাতিক গণমাধ্যম রিলেটেড কাজ করি। জি জি। আমাদের এখানে টোটাল ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিটা আসলে যেভাবে দাঁড়ানো দরকার ওভাবে আর দাঁড়াতে পারেন। একটা সময় একুশে টেলিভিশন ছিল, যেটা আমাদের পুরো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির ধারক এবং বাহক। ওইটা সিইও ছিল বাইরের ব্রিটিশের, কিন্তু বাইরের যে কোম্পানিগুলো আছে যেমন জার্মান বেস ডয়েচে ভেলে, এটা 10 বছরে পৃথিবীর সেরা একটা ব্রডকাস্ট কোম্পানি হয়ে গেছে। জি বা আল জাজিরা আছে, সিএনএন বা বিবিসি, এগুলোতেই আছে। বা পার্শ্ববর্তী দেশ ভারতও দেখা যায় যে এদের একটা অত্যন্ত রকম আধিক্য। কিন্তু আমাদের এখানে টোটাল ইন্ডাস্ট্রিতে শুধু ডাটা বেস না, একেবারে রিসার্চ বা অ্যানালাইসিস এই জায়গাটা শূন্য। এটার মূল্যগত কারণ কি মনে হয়? আমরা যদি ডাটার দিকেও তাকাই, সেটাও সেরকম কোনো গুরুত্বই পায় না ইন্ডাস্ট্রিতে। আর অল্টারনেটিভ যে ইন্ডাস্ট্রিটা আছে ওইটা তো পাই না। তা আপনার কাছে একটা ছোটখাটো আনসার চাচ্ছি। আচ্ছা, মানে আমি যদি আপনার কোশ্চেনটা একটু রিফ্রেশ করি, ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশে ডেটা সায়েন্স বা ডেটার যে ইম্পর্টেন্সটা, সেটা হচ্ছে কম্পারেটিভলি একটু কম। হ্যাঁ, 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 টোটাল ইন্ডাস্ট্রিতে কম বা সেরকম কোনো গুরুত্বতেই আসে না। আচ্ছা, মেন এটা হচ্ছে স্ট্রিমে তো আসেই না, আপনি অল্টারনেটিভেও অন্যতম আসে না। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি 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 একটা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সো হুম, অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স মানে খুব বেশি দিনের না। হুম, আর হুম, হুম, ডেটা সায়েন্সটা হচ্ছে দেশের বাইরে এখন একটা স্টেবল সেক্টর।
দেশের বাইরে। হুম 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 বাংলাদেশে আস্তে আস্তে এটা আসতেছে এবং স্টিল গ্রোয়িং। হুম 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 হ্যাঁ, স্টিল হুম গ্রোয়িং। হুম আর হুম আমি যদি আমি আমি ইভেন ইভেন বিভিন্ন কোম্পানি এখন ডেটা ড্রিভেন কোম্পানি বাংলাদেশে হয়ে যাচ্ছে বা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। আর হুম যে হুম আগের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো হুম হচ্ছে যে আপনার ডেটার অ্যানালিস্ট এবং হায়ার করা শুরু করছে। আর একটা হুম লিমিট মানে একটা প্রবলেমের কথা যদি আমি বলি যে কেন এত সহজে আসতেছে না, ফর হুম এক্সাম্পল হুম গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করুন। গার্মেন্টস হুম ইন্ডাস্ট্রিতে হুম কিন্তু টেকনোলজির এত বেশি আধিপত্য আধিক্য নাই। আ- হুম হুম আহ, হুম। নাই তো অবশ্য এখন চাইনিজ গভর্নমেন্ট গার্মেন্টস চাচ্ছে ইন্ডাস্ট্রি, এখানে টেকনোলজিটা খুব বেশি ইনপুট করে দিতে। হ্যাঁ এখানে করতে, 50% এবার মানুষের বাংলাদেশের জব আর পার্সপেক্টিভ, মনে হয় না থাকবে। হ্যাঁ তো বাংলাদেশের পার্সপেক্টিভ কথা চিন্তা করি যে ধরুন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করি, পোশাক শিল্পের কথা যদি চিন্তা করি, তারা হুম ওইখানে কি বেশিরভাগ ধরেন হচ্ছে যে, আমি নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরুন ওইখানে কোনো একটা সফটওয়্যার হুম অনেক আগের থেকে ব্যবহার করতেছে এবং ওইখানে মানে তারা হুম ওই দিকে ইউজ টু। এখন তাদের যদি নিউ একটা টেকনোলজি গিয়ে হঠাৎ করেই বলেন, তারা জীবনেও হুম হুম সেটার হুম দিকে পা বাড়াবে না। যদি হুম 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 সো তার মানে কি, এমনও অনেক সেক্টর বা ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে যারা আসলে এখনো এটার কথা ওভাবে চিন্তা করতেছে না বা চিন্তা করলেও হুম হুম হয়তো সাহস পাচ্ছে না। সো এই কিছু হুম এইরকম কিছু ব্যাপার আছে। এর বাহিরে হচ্ছে যে আপনার যে আদার্স যে ইন্ডাস্ট্রিগুলো টুকটাক হচ্ছে যে ডেটা প্রফেশনালস ঢুকানোর চেষ্টা করতেছে আস্তে আস্তে এবং ডে বাই ডে হুম গ্রো করতেছে। অ্যান্ড আমার এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে এইখানে লাইক মানে কোথাও হচ্ছে যে ল্যান্ড করবেন, সেখানে হুম উদ্দেশ্যটা এমন হওয়া উচিত যে অলরেডি 20 বছর ধরে স্টেবল এরকম সেক্টর থেকে, রেদার দেন হুম কোন সেক্টরগুলো আরো 2-4 বছর পর থেকে আরো বেশি হুম স্টেবল হুম। হবে বা এখন থেকে স্টেবল হচ্ছে। অন্যদিকে মুভ করবে বা হ্যাঁ অন্যদিকে বাঁক নেবে। হ্যাঁ সেই দিকে কিন্তু যাওয়া উচিত। কারণ আমি আমি যদি মানে চিন্তা করি, আপনাকে একটু বলি যে দেখেন আপনি হুম ধরেন এখন স্কিল ডেভেলপ করা শুরু করছেন। সো আপনি হ্যাঁ হ্যাঁ স্কিল ডেভেলপ করে জবে ল্যান্ড করতে হয়তো বা আপনার প্ল্যান আছে বা একটা স্টুডেন্টের প্ল্যান আছে যে আমি হুম 2 বছর পরে আমাকে নিজেকে এই জায়গায় দেখতে চাই। সো হুম 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 অলরেডি 20 বছর আগের স্টেবল সেক্টর সেখানে স্কিল ডেভেলপ করে আস্তে আস্তে সেটা হয়তো কমতেও পারে। বাট আমরা কিন্তু হুম ঠিকই জানি যে ডেটা সায়েন্স এটা তো কমার পসিবিলিটি নাই, বরং ডে বাই ডে এটা অবভিয়াসলি ইনক্রিজ করবে। কারণ ইনক্রিজ হবে। সবকিছু ডেটা দিবেন। আমি এই যে এখন হুম আপনাদের সাথে হুম কথা বলতেছি এটা কিন্তু নিউ ডেটা জেনারেট হচ্ছে। হুম হুম আমি এখানে একটা টেক্সট দিলাম, সেটা নিউজ ডেটা জেনারেট হচ্ছে। আমি হুম হুম আমাদের কোর্সের জন্য ফেসবুকে একটা অ্যাড চলতেছে, ফেসবুকে একটা হুম নিউ ডেটা জেনারেট হচ্ছে। আপনারা হুম হুম ফেসবুকে একটা পোস্ট করতেছেন, একটা হুম লেখা লিখতেছেন, আপনি একটা ভিডিও হুম দেখতেছেন, সেটাও কিন্তু একটা ডেটা জেনারেট হচ্ছে। আপনি হুম ডেটা জেনারেট করতেছেন, তার মানে কি ডে বাই ডে হুম মিলিয়নস অফ ডেটা, বিলিয়নস অফ ডেটা হচ্ছে হুম নিউ ভাবে জেনারেট হচ্ছে। তার মানে কি এই চাহিদা হুম কখনো কমবে না। হয়তোবা এখানে হুম জাস্ট হুম কিছু অটোমেশন আসবে। সো সেই হুম হুম অটোমেশনটাও শেখার দায়িত্ব কিন্তু আমাদের। তো হুম এই হুম যে হুম হুম সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশে টেকনোলজিক্যাল সেক্টর থেকে চিন্তা করলেও এতটাও হুম আমরা হচ্ছে যে আপডেট না যে বিশ্বে যে জিনিসটা হুম যখন ইমপ্লিমেন্ট হবে সেটা আমরা গ্র্যাব করে ফেলতে পারবো, ওই লেভেলে এখন হুম আমরা হুম, যেতে পারিনি। সো আমাদের একটু টাইম বুঝছি লাগবে, বাট দিন শেষে বুঝছি। আসবে। বুঝছি বুঝছি। আর ভাইয়া আরেকটা জিনিস দেখা যায় যে সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, তারপরে দক্ষিণ কোরিয়া, এরা দেখা যায় বছর বছর ফিনটেক বলে একটা সামিট করে। পৃথিবীর সমস্ত হর্তাকর্তারা, যেমন এই সুন্দর পিচাইয়ের মতো মানুষজন, সত্য নাদেলার মতো মানুষজন, তারপরে ওরাকলের সিইও, টেসলা সিইও, তারপর এরকম বড় বড় মানুষগুলোকে পিক করে ওখানে নিয়ে আসে। ওখানে তো হয় বিশেষত দক্ষিণ ভারত, যেমন বেঙ্গালোর, চেন্নাই, তারপরে পার্শ্ববর্তী কেরলের যে রাজধানী তিরুবনন্তপুরম, সেখানেও তারা প্রতি বছর এরকম করে একটা একটা ফিনটেক করে, সামিট করে বা এআই সামিট। আমাদের হুম। জন্য কি ওই সময়টা এখন চলে আসছে না, যে বছর বছর অন্তত এরকম একটা সামিট করার জন্য, যেন এই দেশের একটা মাটি উর্বর ভাবে তৈরি হয়। হ্যাঁ সেটা অবশ্যই। ইভেন আমাদের দেশে আসলে যে অন্টারপ্রেনারশিয়াল যে সাপোর্টটা সেটাও এখনো অনেক কম। যেমন হম আপনার যে অন্টারপ্রেনার যারা স্টার্ট আপে যারা আসতে চাচ্ছে তারা প্রপার হম সাপোর্ট পাচ্ছে না, প্রপার হচ্ছে আপনার ফান্ডিংটা যে প্রবলেমটা সেটা হচ্ছে না। সো হম এই ব্যাপারগুলো হচ্ছে ইথিক্যাল আস্তে আস্তে। কিছু বিষয় আছে, মোরাল কিছু বিষয় আছে। হুম 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 হুম। ওই সো জায়গাটাতেও তো আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই। আসলে সব কিছু মিলেই আসলে এখন একটা মানে এখন টেকনোলজির মানে ব্যাপারটা এরকম যে হ্যাঁ হ্যাঁ কোনো জাতি
আপগ্রেড হতে চাইলে বা উপর দিকে যেতে চাইলে তাদের একমাত্র উপায় হচ্ছে টেকনোলজি, সেটা যে কোনো টেকনোলজি টেকনোলজি। হতে পারে। বুঝছি বুঝছি বুঝছি। তো ভাইয়া একটা বোনাস কোয়ারি করে এখনকার মধ্যে ছেড়ে দেবো, আপনি যে দেশে পড়ালেখা করছেন জার্মানি, ওইটা তো ধরেন সোশ্যাল ডেমোক্রেসি, ওখানে এডুকেশন বলেন, হেলথ কেয়ার বলেন, আরো ধরেন 5টা সুবিধা ফ্রি। আমাদের কি সেরকম একটা মডেল 40-এ হোক 2050-এ হোক বানিয়ে ধীরে ধীরে সে সোশ্যাল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাওয়া যায় না, সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়ার মতো? গভর্নমেন্টের ধরেন ভিশন মিশন এবং প্যাশন থাকলে। অবশ্যই পসিবল, বরং আমি তো দেখতেছি হচ্ছে যে সামনে আরো বেশি হচ্ছে যে অপরচুনিটি আসতেছে, বিশেষ করে আমাদের নিউ গভর্নমেন্ট থেকে যে ইনিশিয়েটিভগুলো এখন নেওয়া হচ্ছে। ইভেন অনেক হুম অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে এখন হচ্ছে আসতেছে ইনভেস্ট করার জন্য, বা হুম হুম টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে আস্তে আস্তে আসতেছে। এগুলো আসলে হুম। হয়ে যাবে, একটা সময় হয়ে যাবে ইনশাল্লাহ। মাইন্ডসেটটা তো তৈরি হতে হবে। মাইন্ডসেটটা, হ্যাঁ, মাইন্ডসেটটাও তৈরি হতে হবে। আসলে মাইন্ডসেট আছে, অনেকের আছে, অনেক কিছু অনেকে করতে পারতেছে না, অনেকে হুম করতে চাচ্ছে, সেটা বাংলাদেশে হচ্ছে না, তারা দেশের বাইরে চলে যাচ্ছে, হুম সেটা হুম। পড়াশোনার জন্য হোক, সেরকম উর্বর পিএইচডির জমিও জন্য। তারা পাচ্ছে না। হ্যাঁ, সবকিছু মিলিয়েই হচ্ছে যে আসলে হয়তো অনেকে দেশে বিভিন্ন ধরনের সাপোর্ট পাচ্ছে না, যে সাপোর্টগুলো বা যার কারণে, প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, যার কারণে হচ্ছে যে অনেকে দেশের বাইরে গিয়ে এরপরে হচ্ছে যে চলে আসতে হচ্ছে, মানে সেখানে স্টেবল হয়ে যাচ্ছে। সো হুম আমরা হচ্ছে যে ওই অপরচুনিটি গুলো যদি দিতে পারি, হুম সেখানে হুম। অনেক কিছুই পসিবল। বুঝছি ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে এখানে শেষ করে দিব। আমি সর্বোচ্চ আর একটা কোশ্চেন নিতে পারি, এরপর হচ্ছে আমাদের ক্লাস এখানে শেষ করে দিব। যে ভাইয়া আমি আগে ইন্টারনেট কানেকশন চলে গেছিল, তাই রেসপন্স করতে পারি না। জি জি, বলুন ভাইয়া। যে আপনি বলছেন পাইথনের যে নামপাই আর ম্যাটপ্লটলিব শেখানো হবে না, এটা দিয়ে জি, কি শেখানো হবে? আচ্ছা আচ্ছা, শুনলেন না, না? এখানে আমি বলেছিলাম যে আমাদের পাইথনেও 4টা মেইন মেইন যে লাইব্রেরি, সেগুলো কভার করা হবে। নামফাই, পান্ডা, ম্যাটপ্লটলিব, সি1 সবগুলোই কভার করা হবে। নামফাই দিয়ে আমরা নিউমেরিক্যাল কিছু ক্যালকুলেশন বা এগুলো করব। পান্ডাস দিয়ে আমরা ডেটা সেট হ্যান্ডেল করব, ডেটা ফ্রেম করব, ডেটা সিরিজ করব। যেখানে আমরা এক্সেল দিয়ে যে ইররগুলা কারেক্ট করতাম, বা এক্সেল দিয়ে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতাম, সেইগুলো আমরা হচ্ছে পাইথন দিয়ে কোডিং এর মাধ্যমে, পান্ডাসের মাধ্যমে সেটা করব। এরপরে আমরা হচ্ছে ম্যাটপ্লটলিব দিয়ে ভিজুয়ালাইজেশন করব। অ্যাডভান্স লেভেলের ম্যাটপ্লটলিব আমরা সিবন দিয়ে করব। Thank you. বুঝতে পেরেছেন ভাই? জি হুম। ভাইয়া। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি সবাই আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস এনজয় করেছেন। আমরা আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই রেখে শেষ করে দিব। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।